ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি অডিবল আর ভিজিবল কিনা বলবে? অডিবল ভিজিবল তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে। এবার দেখ, আজকে আমরা যেটা পড়বো সেটা আমাদের যে চ্যাপ্টার 4 আছে, মানে ক্লাস 12-এ প্রধানত 3টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। ইউনিট 1 যেটা আছে, ক্লাস 12-এর ইউনিট 1, যেটা অ্যাকচুয়ালি তোমাদের আছে ইউনিট 6, ঠিক আছে? মানে ক্লাস 11-এ যেটা 5টা ইউনিট আছে, আর ক্লাস 12-এ তাহলে ইউনিট 6। তো ইউনিট 6-এ আমরা পড়েছি যে অ্যাঞ্জিওস্পার্মের যে রিপ্রোডাকশন সেটা পড়েছি, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের রিপ্রোডাক্টিভ যে অর্গ্যান আছে সেটা পড়েছি। তো এখন আমরা যেটা পড়বো সেটা হলো রিপ্রোডাক্টিভ হেলথ। এখন কি পড়বো? রিপ্রোডাক্টিভ হেলথ, ঠিক আছে? দেখ, বলছে হেলদি রিপ্রোডাক্টিভ অর্গ্যানস উইথ দ্য নর্মাল ফাংশন অলসো ইনক্লুড দ্য ইমোশনাল অ্যান্ড সোশ্যাল অ্যাসপেক্ট অফ রিপ্রোডাকশন। তার মানে আমাদের যেরকম ডিফারেন্ট টাইপের যেমন অর্গ্যান আছে, যেমন হার্ট আছে, কিডনি আছে, লাংস আছে, এগুলোকে যেমন আমাদের ঠিকঠাকভাবে মেনটেন করা দরকার, সেরকমভাবে রিপ্রোডাক্টিভ অর্গ্যানকেও কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করা দরকার। কারণ জনন অঙ্গ বা যেটা পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় প্লাস অন্যান্য যে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান আছে, বা ফিমেলদের ক্ষেত্রে ডিম্বাশয়, সুতরাং সেগুলোকে মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনাইটেড নেশনসের একটা অর্গানাইজেশন। তো সেই অর্গানাইজেশন কি বলছে? বলছে রিপ্রোডাক্টিভ হেলথ মানে হচ্ছে এ টোটাল ওয়েল বিং ইন অল অ্যাসপেক্ট অফ রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের সঙ্গে জড়িত সব কিছু যদি ঠিকঠাক থাকে তো সেটাই রিপ্রোডাক্টিভ হেলথ। এক্ষেত্রে ফিজিক্যাল হতে পারে, বিভিন্ন আমাদের অর্গ্যান যদি ঠিকঠাক থাকে, কোনো ডিজিজ যদি না হয়। ইমোশনাল হতে পারে, রিপ্রোডাক্টিভ অর্গ্যান যদি ঠিক থাকে তাহলে সেটা আমাদের ইমোশনকে কন্ট্রোল করে। বিহেভিয়ার হতে পারে এবং সোশ্যাল হতে পারে। সুতরাং এই সব কিছু মিলেই কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ, মানে জননগত স্বাস্থ্য যেটাকে বলা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনেশন আমরা দেখলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে যে এই যে রিপ্রোডাক্টিভ হেলথ, আমাদের বিভিন্ন রকমের প্রবলেমস আছে, এবং সেই প্রবলেমগুলো আমরা বিভিন্ন স্ট্র্যাটেজির সাহায্যে সেগুলোকে ঠিক করা হয় আর কি। তো ইন্ডিয়া হচ্ছে ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইনিশিয়েট প্ল্যান্স অ্যান্ড প্রোগ্রাম অ্যাট দ্য ন্যাশনাল লেভেল অফ দ্য রিপ্রোডাক্টিভ হেলথ, মানে সোশ্যাল গোল, মানে সামাজিক যাতে লক্ষ্য যাতে ঠিকঠাক থাকে, সমাজের সমস্ত ছেলে মেয়ে যাতে ঠিকঠাকভাবে থাকে। তো সেই জন্য ভারতবর্ষ কী করেছে? একটা প্ল্যান এবং প্রোগ্রাম নিয়েছে ন্যাশনাল লেভেলে। সো ইন্ডিয়া হচ্ছে ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ভারতই কিন্তু প্রথম এই বিষয়ে চিন্তা করেছে, ঠিক আছে? তো এক্ষেত্রে ভারতবর্ষ কি লঞ্চ করেছিল প্রোগ্রামটা? দেখ, বলছে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। তো ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম কি, যদি কোনোভাবে অনেক বড় ফ্যামিলি হয় তাহলে সেই ফ্যামিলির সন্তানদের মেনটেন করাটা অতটা বাবা মায়ের ক্ষেত্রে একটু চাপ হয়ে যায়, ঠিক আছে? আমরা যেমন একটা ছেলে মেয়ে নিয়েই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, কিন্তু অনেকগুলো আমাদের যদি সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে মেনটেন করাটা সমস্যা হয়। এবং সেই জন্যই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম স্টার্ট হয়েছিল 1951 সালে। পিরিয়ডিক্যালি অ্যাসেসড ওভার দ্য পাস্ট ডিকেড, লাস্ট মানে বেশ কয়েক দশক ধরে সেটাকে কিন্তু অ্যাসেস করা হচ্ছে, এটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। এবং এখানে একটা টার্ম আছে, দেখ, আরসিএইচ মানে কি? রিপ্রোডাক্টিভ অ্যান্ড দ্য চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম। তাহলে ভারত বিভিন্ন রকমের প্রোগ্রাম নিয়েছে, তার মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড দ্য চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম, মোর ইমপ্রুভড প্রোগ্রাম দেন ফ্যামিলি প্ল্যানিং। তাহলে প্রথমে 1951 সালে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম নেওয়া হয়েছিল, কিন্তু তার থেকে আরও উন্নত একটা প্রোগ্রাম এলো, সেটা আরসিএইচ, ঠিক আছে? এবার দেখ, তাহলে ফ্যামিলি প্ল্যানিংয়ের থেকে উন্নত যেটা সেটা হচ্ছে আরসিএইচ, মানে রিপ্রোডাক্টিভ অ্যান্ড দ্য চাইল্ড হেলথ কেয়ার। তো আরসিএইচ এর স্ট্র্যাটেজি কী ছিল? দেখ, এখানে বলা হচ্ছে যে ক্রিয়েট অ্যাওয়ারনেস উইথ দ্য হেল্প অফ অডিও ভিজুয়াল। তার মানে কি? রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ভিডিও, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অডিও সেগুলো দেওয়া হয়। অ্যান্ড দ্য প্রিন্ট মিডিয়া বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য নন গভর্নমেন্ট এজেন্সি। তার মানে সিম্পলি আমাদের রিপ্রোডাক্টিভ হেলথকে মেনটেন করার জন্য ভারতবর্ষ প্রথমে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম লঞ্চ করেছিল 1951 সালে। এবং তারপরে যেটা হলো সেটা আরসিএইচ, এবং আরসিএইচে কি কাজ করা হয় সেটা আমরা দেখছি। এই প্রোগ্রামের মধ্য দিয়ে, কোনো একটা প্রোগ্রাম এর তার একটা নির্দিষ্ট টার্গেট থাকে। তো আরসিএইচ এর টার্গেটটা কি? অডিও ভিজুয়ালের সাহায্যে এবং প্রিন্ট মিডিয়ার সাহায্যে মানুষকে সচেতন করা। এটা কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট এজেন্সি করতে পারে। অথবা অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য আনকন্ট্রোল পপুলেশন, যদি পপুলেশনের সংখ্যা প্রচুর বেড়ে যায় তো সেই হিসাবে জনগণকে অ্যাওয়ার করতে হবে। যদি এই ঘটনা ঘটে তাহলে কি হয়? কিছু সমস্যা তৈরি হয়, সোশ্যাল সমস্যা তৈরি হয়, সেক্স অ্যাবিউজ, সেক্স ক্রাইম, এই সমস্ত জিনিসগুলো হয়, ঠিক আছে? তার মানে কি করতে হবে? আমাদেরকে পপুলেশন গ্রোথকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এর সঙ্গে সঙ্গে দেখো আরসিএইচ এর আরও কি টার্গেট? পিপল মাস্ট অ্যাওয়্যার অ্যাবাউট দ্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে রিপ্রোডাকশনের মধ্য দিয়ে কিছু ডিজিজ হয়, সেক্সুয়াল অ্যাক্টের মধ্য দিয়ে কিছু ডিজিজ হয়। তো এসটিডির তাহলে পুরো ফর্ম কথাটা কি? সেক্সুয়ালি
ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে, এটা মনে রাখবি। এবং সেক্সুয়াল মিথ এবং মিসকনসেপশন, মানুষ অনেক সময় এই যে সেক্স অর্গান সম্পর্কিত বিভিন্ন রকমের মিসকনসেপশন থাকে, সায়েন্টিফিক তাদের নলেজ থাকে না, তো সেই সম্পর্কেও তাদেরকে জানানো এটা গুরুত্বপূর্ণ। এবং ইকুয়াল রাইট টু মেল অ্যান্ড ফিমেল, অনেক সময় আমরা মেয়েদেরকে সুযোগ দিই না বা তাদেরকে ব্রাত্য করে রাখা হয়, সুতরাং পুরুষ এবং স্ত্রী উভয়কেই কিন্তু ইকুয়াল রাইট দিতে হবে। সেক্সুয়াল হাইজিন মেনটেন করতে হবে, মেনস্ট্রুয়াল হাইজিন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ঠিক আছে, এগুলো সব RCH এর টার্গেট। অ্যাওয়ারনেস অ্যাবাউট ইউজ অফ কন্ট্রাসেপটিভ মেথড, মানে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি। আমরা প্রত্যেকেই জানি যে ফ্যামিলি প্ল্যানিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং সেই কন্ট্রাসেপটিভ মেথড মানে সম্পর্কে অ্যাওয়ার হতে হবে টু অ্যাভয়েড দ্য আনওয়ান্টেড প্রেগনেন্সি। আমরা হয়তো সন্তান চাইছি না কিন্তু রিপ্রোডাকশন হয়েছে আমাদের, সুতরাং সেক্ষেত্রে অবাঞ্ছিত একটা প্রেগনেন্সি হতে পারে, তো সেই হিসাবে কন্ট্রাসেপটিভ মেথড সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখ বলছে রিসার্চেস আর গ্রোয়িং ইন দিস ফিল্ড, তো এই ফিল্ডে অনেক রিসার্চ হচ্ছে। এ নিউ ওরাল কন্ট্রাসেপটিভ পিল ফর দ্য ফিমেল সহেলি, তাহলে এই যে অংশটা আছে সহেলি, তাহলে কি একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কাদের ক্ষেত্রে? স্ত্রীদের ক্ষেত্রে। মানে এটা হচ্ছে গর্ভনিরোধক। আমরা যে বড়ি খাই, ধর শরীরে আমাদের অসুস্থ হলো, আমরা প্যারাসিটামল খেলাম জ্বর হলে, তো এখানেও সেরকম মানে প্রেগনেন্সিকে মেনটেন করার জন্য, কন্ট্রোল করার জন্য এক্ষেত্রে কি করা হয়, একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মানে যেটা মুখে করে আমরা খাবো, যেরকম আমরা বড়ি খাই, ওষুধ খাই, তো সেক্ষেত্রে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে ফিমেল সহেলি, ওয়াজ ডেভেলপড বাই CDRI। তাহলে সহেলিকে কে ডেভেলপ করেছে? CDRI, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অ্যাট দ্য লখনৌয়ে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল, নতুন ওরাল কন্ট্রাসেপটিভ পিল সহেলিকে লঞ্চ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখ মেডিকেল অ্যাসিস্টেড ডেলিভারি অ্যান্ড দ্য বেটার পোস্ট ন্যাটাল কেয়ার, অনেক সময় কি হয় সন্তানকে ডেলিভারি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবি যে বিভিন্ন হসপিটালে আমরা যাই, যেমন বিভিন্ন যারা প্রচুর ধনী, মানে যাদের টাকা পয়সা আছে, তারা ভালো হসপিটালে গিয়ে সন্তানকে ডেলিভারি করে। আবার অনেক সময় যারা গরিব মানুষ আছে, যাদের অত টাকা পয়সা নেই, তারা হসপিটালে গিয়ে তারা সন্তানকে ডেলিভারি করায়। সুতরাং এক্ষেত্রে কি করতে হবে, অনেকটা ইমপ্রুভড ডেলিভারি মেথড এক্ষেত্রে ইউজ করতে হবে। এবং তার শুধুমাত্র তাই নয়, যে সদ্যজাত যে সন্তান তৈরি হলে যে পোস্ট ন্যাটাল কেয়ার কিন্তু রাখতে হবে, ডিক্রিজ দ্য মেটার্নাল অ্যান্ড দ্য ইনফ্যান্ট মর্টালিটি। তাহলে ডেলিভারির সময় যদি আমরা ভালো জায়গা থেকে না করি বা এটা যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে কি হবে, মায়ের মৃত্যু হতে পারে অথবা সদ্যজাতের মৃত্যু হতে পারে। তো সেই কারণের জন্য এই প্রোগ্রামে, RCH প্রোগ্রামে ডেলিভারি এবং পোস্ট ন্যাটাল কেয়ার সম্পর্কেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এবং দেখ ইনফার্টিলিটি, অনেক সময় ইনফার্টিলিটি হয়, অনেক সময় অনেক দম্পতি আছে যাদের সন্তান হয় না, তাহলে এক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন বেটার টেকনিক, তারা যাতে সন্তান পায় সেক্ষেত্রে বেটার টেকনিক ইউজ করতে হবে। ম্যাসিভ চাইল্ড ইমিউনাইজেশন প্রোগ্রাম, অনেক সময় শিশুদেরকে কি করতে হবে, তাদেরকে ইমিউনাইজ করতে হবে, ভ্যাকসিন দিতে হবে ঠিক ঠিক সময়ে। ইন্ট্রোডাকশন সেক্স এডুকেশন ইন দ্য স্কুল, এই যে আমরা পড়ছি আমাদের সিলেবাসে, সেই জন্য এই রিপ্রোডাক্টিভ যে টপিকগুলো আছে রিপ্রোডাকশনের একদম ডিটেলসে দেওয়া আছে, কারণ স্কুলেতে সেক্স এডুকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের ছেলে মেয়েদের ক্ষেত্রে বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমরা যারা আছি, তো তাদের ক্ষেত্রেই প্রধানত এই সম্পর্কে প্রচুর জিজ্ঞাসা থাকে, কৌতূহল থাকে, কারণ তাদের সেক্স অর্গানের নতুন নতুনভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। তো সেই জন্যই এই সেক্স এডুকেশনকে দিয়ে তাদের কৌতূহলকে নিবৃত্ত করতে হবে, ঠিক আছে। এবং দেখ একটা নোট আছে, ওভারঅল ইনক্রিজড ইন মেডিকেল ফেসিলিটিস ফর অল সেক্স রিলেটেড প্রবলেম। তাহলে RCH এর গোলটা কি, সমস্ত মেডিকেল ফেসিলিটি এখানে ইমপ্রুভ করতে হবে এবং ইন্ডিকেট দ্য ইমপ্রুভড রিপ্রোডাক্টিভ হেলথ অফ দ্য সোসাইটি। তাহলে RCH কি, RCH কে কবে ডেভেলপ হয়েছিল, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম কবে ডেভেলপ হয়েছিল, সহেলি কি, সহেলিকে কে ডেভেলপ করে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে RCH এর গোলটা একটু দেখে নে, আমি একদম এক জায়গাতে লিখে দিয়েছি। এখানে বলছে অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সম্পর্কে অ্যাওয়ার করা। প্রিভেনশন অফ দ্য কিলিং অফ দ্য ফিমেল ফিটাস, অনেক সময় এরকম হয় যে আমরা কন্যা ভ্রূণ হত্যা করি, তো সেটা যাতে না হয়, তো সেই সম্পর্কে বিভিন্নভাবে সচেতন করতে হবে মানুষকে। এবং তার সঙ্গে সঙ্গে যেখানে লিঙ্গ নির্ধারণ করা হয়, ধর USG করার সময় তুই হসপিটালে গিয়ে দেখবি যে এখানে লিঙ্গ নির্ধারণ করা হয় না, এরকম লেখা থাকে। কারণ আমরা যদি জেনে যাই যে আমাদের যে এমব্রায় বা ফিটাস যেটা আছে সেটা ফিমেল, অনেক সময় মানুষ তাকে মেরে ফেলে। সুতরাং প্রিভেনশন অফ কিলিং ফিমেল ফিটাস, কারণ সবাই পুত্র সন্তান চায়, তাহলে কন্যা সন্তানকে এই যে হত্যা করা, এটাও কিন্তু, এটাকে প্রিভেন্ট করা কিন্তু RCH এর গোল। এবং চাইল্ড ইমিউনাইজেশন, অবভিয়াসলি শিশুদেরকে ঠিকভাবে ভ্যাকসিন দিতে হবে। নলেজ অ্যাবাউট দ্য বার্থ কন্ট্রোল অ্যান্ড দ্য প্রেগনেন্সি, বার্থ কন্ট্রোল মেথড সম্পর্কে যেমন জানতে হবে, প্রেগনেন্সি পিরিয়ডে আমরা কি করব সেটা জানতে হবে, সেক্স এডুকেশন দিতে হবে এবং নিউ টেকনিক ইন রিপ্রোডাক্টিভ কেয়ার, ঠিক আছে।
এর সঙ্গে সঙ্গে দেখ, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস মেজর রোল প্লেড বাই, তাহলে এই যে অ্যাওয়ারনেস কে মানুষের মধ্যে এই যে সচেতনতা, এটাকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন আহ, জায়গার দায়িত্ব থাকে। যেমন একটা ফ্যামিলিতে আমি যেমন তোকে পড়াচ্ছি, ঠিক আছে, তাহলে আমার দায়িত্ব এই সেক্স এডুকেশনটা তোকে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে টিচার্স, তোর স্কুলের টিচার তোকে অ্যাওয়ার করবে, তার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস এবং ক্লোজ রিলেটিভ, তো এদের সকলের কিন্তু রোল থাকে আমাদেরকে সঠিকভাবে এই সেক্স এডুকেশন দেওয়া। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছো? তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আরসিএইচ এবং ফ্যামিলি প্ল্যানিং। ক্লিয়ার? দেখ, এটা বোঝা গেছে? বল। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবার দেখ, এরপরে আমরা যেটা দেখবো একটা টেকনিক, তো তার নাম হচ্ছে এমনিওসেন্টেসিস। হোয়াট ইজ দিস এমনিওসেন্টেসিস? এখানে খুব সুন্দর একটা ছবি দিয়েছি, দেখ। তো এখানে আমরা জানি যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে যে ইউটেরাস আছে, তো ইউটেরাস বা জরায়ুর মধ্যেই সন্তান থাকে। তাহলে এটা হচ্ছে ইউটেরাস, এবং এই ইউটেরাসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে লাল কালারের ফিটাস আছে, এবং ফিটাস প্লাসেন্টা দিয়ে মায়ের ইউটেরাসের সঙ্গে কানেক্টেড থাকে। এখন এই যে ফিটাস আছে, ফিটাসের বাইরে বিভিন্ন রকমের কভারিং থাকে, এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন যেটাকে বলা হয়, যেমন অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, এরকম ডিফারেন্ট টাইপের কভারিং থাকে। তো এই অ্যামনিয়ন যে কভারিং থাকে, যে পর্দা থাকে, তো তার ভেতরে ফ্লুইড থাকে, তার ভেতরে কি থাকে, তরল থাকে। সেই তরলটাকে আমরা কালেকশন করে নেব। কালেকশন করলে এই যে ফ্লুইডের মধ্যে কিছু ফিটাল সেল থাকে, মানে এমব্রায়নিক কিছু সেল থাকে, এবং সেই সেলটাকে অ্যানালাইসিস করা হয়। এই সেলকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে এই ফিটাসের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা বোঝা যায়। কেন? কারণ অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যে সেলগুলো আছে, সেটা তো অবভিয়াসলি ফিটাস থেকে আসছে বা এমব্রায় থেকে আসছে। তাহলে এমব্রায়ের কি কন্ডিশন আছে, এমনকি এমব্রায়ের সেক্স ডিটারমিনেশনও কিন্তু করা যায়। তো এই যে ঘটনা, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যে ফিটাল সেল আছে, তো সেই ফিটাল সেলকে অ্যানালাইসিস করার যে প্রসেস, তো সেটাই হলো অ্যামনিওসেন্টেসিস। দেখো, আরসিএইচ ব্যান অ্যামনিওসেন্টেসিস, এই যে আরসিএইচ প্রোগ্রাম, তো সেই প্রোগ্রাম কিন্তু অ্যামনিওসেন্টেসিসের মধ্য দিয়ে যেহেতু সেক্স ডিটারমিনেশন করা হয়, সেই জন্য আরসিএইচ কিন্তু এখানে ব্যান করেছে যে যাতে ফিমেল বা কন্যা ভ্রূণকে যাতে হত্যা না করা হয়। অ্যাজ ইনক্রিজড কেস অফ ফিমেল ফিটিসাইড। ফিটিসাইড মানে কি? সাইড কথার মানে হচ্ছে, আমরা জানি হার্বিসাইড মানে হচ্ছে আগাছা নাশক, তাহলে ফিমেল ফিটিসাইড মানে কি, ফিমেল ফিটাসকে মেরে ফেলা হচ্ছে। সুতরাং অ্যামনিওসেন্টেসিসের মধ্য দিয়ে সেক্স ডিটারমিনেশন প্রসেস, এটা কিন্তু আরসিএইচ ব্যান করেছে, মানে লিঙ্গ নির্ধারণটাকে আরসিএইচ ব্যান করেছে। সেই জন্যই হসপিটালে দেখবি লেখা থাকে এখানে লিঙ্গ নির্ধারণ করা হয় না। সাম অ্যামনিওটিক ফ্লুইড অফ দ্য ডেভেলপিং ফিটাস ইজ টেকেন, অ্যানালাইজ দ্য ফিটাল সেল অ্যান্ড ডিসলভ সাবস্ট্যান্সেস। ঠিক আছে? তো অ্যামনিওসেন্টেসিসের কিন্তু ইউজ আছে, ব্যবহার আছে। কি হয়? অ্যামনিওসেন্টেসিসের মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম ওই ফিটাসের মধ্যে কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডার আছে কিনা আমরা দেখতে পাই, যেমন ডাউন সিনড্রোম, সিকেল সেল অ্যানিমিয়া, হিমোফিলিয়া, অর্থাৎ ফিটাসের কি কন্ডিশন আছে সেটা আমরা দেখতে পাই। ঠিক আছে? অলসো ডিটারমাইন দ্য সার্ভাইভেবিলিটি অফ দ্য ফিটাস। তাহলে এই যে ফিটাসের যে সেলগুলো আছে, যেটা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যে সেলগুলো আছে, সেইগুলো দেখে আমরা বুঝতে পারি যে ফিটাসের মধ্যে কোনো রকম জেনেটিক্যাল ডিসঅর্ডার আছে কিনা। জেনেটিক্যাল ডিসঅর্ডার বলতে এখানে ডাউন সিনড্রোম, সিকেল সেল অ্যানিমিয়া, হিমোফিলিয়া এসব আছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে কতটা হেলদি সেই ফিটাস, সেটাও আমরা বুঝতে পারি। এবার দেখ, সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ দ্য আরসিএইচ গোল। এক্ষেত্রে কি, যে আরসিএইচ এর এই যে লক্ষ্য যেগুলো আছে, তো সেগুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে গেলে কিছু বিষয় লাগে। সেটা হচ্ছে স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং হতে হবে, যাতে বিভিন্নভাবে আমরা মানুষকে সচেতন করতে পারি। প্রফেশনাল এক্সপার্টাইজ মানে কি, বিভিন্ন ডক্টর, প্রফেসর, এদেরকে দিয়ে করাতে হবে, যারা প্রফেশনাল, যারা ঠিকঠাকভাবে সায়েন্টিফিক্যালি বোঝাতে পারবে মানুষকে, এবং মেটেরিয়াল সাপোর্ট, বিভিন্ন মেটেরিয়ালকে সাপোর্ট দিতে হবে। যেমন ধরা যাক কোনো ডেলিভারি ঘটনা ঘটছে, অথবা কোনো যেটাকে বলা হচ্ছে ভালো মেডিকেল সাপোর্ট দিতে হবে। ঠিক আছে? সুতরাং এই অংশটাই হচ্ছে আরসিএইচ। এবার দেখ, আমি এমনভাবে নোটগুলো করেছি, সেগুলো বিভিন্ন টপিকগুলো এইভাবে নাম্বারিং করে দিয়েছে। ঠিক আছে? তাহলে একটা টপিক শেষ করলাম, এবং সেকেন্ড টপিকে আমরা চলে এসেছি পপুলেশন গ্রোথ এবং স্টেবিলাইজেশন। ইন দ্য লাস্ট সেঞ্চুরিতে, লাস্ট 100 বছরে অলরাউন্ড ডেভেলপমেন্ট ইন দ্য ডিফারেন্ট ফিল্ড, বিভিন্ন রকমের ফিল্ডে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট হয়েছে। সেই জন্য ইমপ্রুভ কোয়ালিটি অফ দ্য লাইফ অফ পিপল। তাহলে মানুষের কি হয়েছে, মানুষের আলটিমেটলি তাদের কোয়ালিটি অফ লাইফ এক্ষেত্রে ইমপ্রুভ করেছে, এবং সো কজ দ্য পপুলেশন এক্সপ্লোশন অর দ্য গ্রোথ অফ পপুলেশন, যেটাকে আমরা বলবো পপুলেশন বুম। তাহলে সায়েন্সের উন্নতির সঙ্গে সঙ্গে, মেডিকেল বিভিন্ন প্রসেসের উন্নতির সঙ্গে সঙ্গে কি হয়েছে, আমাদের লাইফের কোয়ালিটির ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক আছে? যেমন কোয়ালিটি লাইফ, তোকে কোয়ালিটি লাইফ লিড করতে হবে, এবং এর ফলে কি হচ্ছে, পপুলেশন, প্রচুর মৃত্যুহার কমেছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জনবিস্ফোরণ ঘটেছে, প্রচুর জনসংখ্যা বেড়ে গেছে। এবার একটা স্ট্যাটিস্টিক্স দেখে নে, যেটা খুব ইম্পর্টেন্ট।
বলছে অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, যখন স্বাধীনতা ছিল, স্বাধীন হচ্ছে যখন ভারতবর্ষ 1947 সালে, তখন ভারতের পপুলেশন ছিল 350 মিলিয়ন। এই স্ট্যাটিস্টিক্সটা পড়বি ভালো করে, ঠিক আছে। যখন 2000 সালে এলো তখন এটা কততে এলো 1 বিলিয়ন। আবার যখন 2011 এলো কত হলো 1.2 বিলিয়ন। তার মানে বুঝতে পারছিস কত বেড়ে যাচ্ছে। আবার দেখ বর্তমানে আমাদের ভারতবর্ষের পপুলেশন কত 1.4 বিলিয়ন। তাহলে দেখ পপুলেশন কিন্তু ক্রমশ ইনক্রিজ করছে। ক্লিয়ার? এই জায়গাটা পড়তে হবে। তারপরে দেখো এখানে আর একটা স্ট্যাটিস্টিক্স আছে, একদম এনসিআরটি বেসড এটা আছে। ওয়ার্ল্ডের পপুলেশন 1900 সালে কত ছিল 2 বিলিয়ন। 2 বিলিয়ন মানে হচ্ছে 2000 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ। আবার 2000 সালে কত এলো 6 বিলিয়ন, এটা ওয়ার্ল্ডের পপুলেশন। আর 2011তে এলো 7.2 বিলিয়ন। তার মানে বর্তমানে পৃথিবীতে পপুলেশন কত 7.8 বিলিয়ন। সুতরাং এই যে পপুলেশন ক্রমশ বেড়ে যাচ্ছে, সুতরাং পপুলেশন এক্সপ্লোশন, র্যাপিড, ড্রাস্টিক অ্যান্ড দ্য রাইজ ইন পপুলেশন সাইজ, কম সময়ের মধ্যে এই যে পপুলেশন সাইজ বেড়ে যাচ্ছে, সাজ গ্রোথ লিড টু দ্য অ্যাবসোলিউট স্কেয়ারসিটি অফ ইভেন দ্য বেসিক রিকোয়ারমেন্ট। অর্থাৎ এই যে এত দ্রুত হারে যে পপুলেশন বেড়ে যাচ্ছে এবং তার ফলে মানুষের খাবারের সমস্যা হচ্ছে, শেল্টারের সমস্যা হচ্ছে, এত লোক কোথায় আশ্রয় নেবে, সেই জন্য জায়গা জমি নিয়ে প্রচুর মারামারি হচ্ছে, খাবারের সমস্যা হচ্ছে, তারা কি পড়বে সেগুলো নিয়ে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে পপুলেশন এক্সপ্লোশনকে কিন্তু আমাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে বার্থ কন্ট্রোল মেথডের মধ্য দিয়ে। তাহলে রিজন অফ পপুলেশন এক্সপ্লোশন, পপুলেশন এক্সপ্লোশনের কারণটা কি, এখানেও কিছু ইম্পর্টেন্ট অংশ আছে। দেখ কোনো লাইন কিন্তু বাদ দিলে হবে না, 100% এনসিআরটি থেকে করা আছে। বলছে বার্থ অর ন্যাটালিটি, বলছে নাম্বার অফ নিউ বর্ন এডেড পার 1000 ইন্ডিভিজুয়াল পার ইয়ার। ভালো করে শোন, ন্যাটালিটি আমরা কাকে বলবো? মনে কর ধর এখন 2026 সাল, ঠিক আছে, 2026। তাহলে এই 2026 সালে জানুয়ারি থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেক 1000 জন ইন্ডিভিজুয়াল পিছু কতজন নতুন সন্তান এসেছে আর কি, তো সেটাই হচ্ছে বার্থ রেট অর ন্যাটালিটি। আমরা পরে যখন ইকোলজি পড়বো এই সম্পর্কে পড়বো। তাহলে প্রত্যেক 1000 জন ইন্ডিভিজুয়াল পিছু এক বছরে কতগুলো, যেমন মনে কর ধর 2026-এর যেটা বলছিলাম যে তুই যদি জানুয়ারি থেকে শুরু করিস, একদম ডিসেম্বরে গিয়ে দেখলি প্রথমে ধরা যাক 1000 জন পপুলেশন ছিল কোনো একটা গ্রামেতে। এবার আমরা দেখলাম যে 2026-এর একদম শেষে আমরা গিয়ে দেখলাম যে সেখানে 1500 পপুলেশন হয়ে গেছে। তার মানে বার্থ রেট কত হচ্ছে 500। থ্রু দ্য আরসিএইচ প্রোগ্রাম ডাউন পপুলেশন গ্রোথ রেট অ্যাকর্ডিং টু দ্য 2000। আচ্ছা এবার দেখ আরসিএইচ প্রোগ্রামের সাহায্যে কি করা হয়েছে, পপুলেশন গ্রোথ রেটকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। দ্য রেট অ্যাট হুইচ দ্য পপুলেশন গ্রোথ রেট মানে কি, সেই রেট, সেই হার যে হারে পপুলেশন ইনক্রিজ করে। এবার দেখ একটা 2011-তে যে সেন্সাস হয়েছিল, তো সেই সেন্সাস রিপোর্ট অনুযায়ী কি বলছে, বলছে গ্রোথ ওয়াজ লেস দেন 2%। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে 2011 সেন্সাস রিপোর্টে বলা হচ্ছে যে গ্রোথ কিন্তু 2%-এর কম এক্ষেত্রে কমে গেছে। তার মানে কি 20 পার 1000 পার ইয়ার, বাট ইট ওয়াজ মার্জিনাল, নট এনাফ। দেখ আরসিএইচ প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা কি করেছি, পপুলেশন গ্রোথ রেটকে কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু সেই গ্রোথ রেট যেটা কন্ট্রোল হয়েছে সেটা হচ্ছে 2% কম, সেটা কিন্তু এনাফ নয়। তার মানে প্রত্যেক 1000 জন ইন্ডিভিজুয়াল পিছু 20 জন করে সংখ্যা কমেছে। তার মানে আমি যেটা এক্সাম্পল দিলাম যে 1000 জনে যদি 500 জন হয়, তাহলে আরসিএইচ প্রোগ্রামের মধ্য দিয়ে 480 জন হয়েছে। ঠিক আছে, কিন্তু সেটা মার্জিনাল বাট নট এনাফ। এটুকু বোঝাতে পেরেছি? এই রিপোর্টটা বুঝতে পেরেছ? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এবার দেখ এরপরে আমরা যেটা দেখবো যে পপুলেশন গ্রোথ যেটা হচ্ছে সেটা হচ্ছে মর্টালিটি। মর্টালিটি মানে কি, নাম্বার অফ ডেথ পার 1000 পার ইয়ার। তাহলে 1000 জন ইন্ডিভিজুয়াল পিছু প্রত্যেক বছরে কতজন মানুষ মারা যাচ্ছে। যদি মর্টালিটি যদি বেড়ে যায় তাহলে পপুলেশন সাইজ বেড়ে যাবে। ডিউ টু অলরাউন্ড ডেভেলপমেন্ট দ্য মর্টালিটি রেট ডিক্রিজ। তাহলে দেখ ন্যাটালিটির মধ্যে দিয়ে পপুলেশন বেড়ে যাচ্ছে, আরসিএইচ সেটাকে কন্ট্রোল করেছে কিন্তু লেস দ্যান 2%, সো দিস ইজ নট এনাফ। এবং মর্টালিটি মানে কি, ডেথ মানে মানুষ যে মারা যাচ্ছে, তো সেটাকেই আমরা বলবো মর্টালিটি। তো মর্টালিটির রেট যদি কোনোভাবে বেড়ে যায় তাহলে কি হবে, পপুলেশন সাইজ এক্ষেত্রে কি হবে, মর্টালিটি রেট বাড়লে কিন্তু পপুলেশন সাইজ এটা কমবে। আমি এখানে এখানে হচ্ছে তোর এইটা দিয়েছি, মর্টালিটি রেট যদি বাড়ে তাহলে পপুলেশন সাইজ এক্ষেত্রে কি হবে, কমবে, এটাকে কমা করে দিবি। ঠিক আছে, সো ডিউ টু অলরাউন্ড ডেভেলপমেন্ট দ্য মর্টালিটি রেট ডিক্রিজ। তাহলে অলরাউন্ড ডেভেলপমেন্টের মধ্য দিয়ে এই মর্টালিটি রেট ডিক্রিজ করেছে। কারণ মানুষ আগে জ্বর হলে হয়তো মারা যেত, কিন্তু এখন আর জ্বর হলে মারা যাচ্ছে না, বিভিন্ন রকমের মেডিকেল ফেসিলিটিস এখন তৈরি হয়েছে। ঠিক আছে, আইএমআর কি বলছে, আইএমআর মানে হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। আইএমআর বলছে ডেথ অফ নিউ বর্ন,
এটাও হয়। যদি আইএমআর যদি কোনোভাবে বেড়ে যায় তাহলে পপুলেশন সাইজ কমবে অবভিয়াসলি। কোনো পপুলেশনে কত বাচ্চা বাচ্চা শিশুরা আছে তো সেটাই ইন্ডিকেট করে যে সেই পপুলেশন এক্সপ্যান্ডিং কিনা। মনে কর ধর তুই কোনো একটা পপুলেশনে অনেক ছোট 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 মানে ছেলে মেয়েকে দেখলি, তার মানে জানবি সেই পপুলেশন বাড়ছে। কিন্তু মেডিকেল ফেসিলিটিসের ফলে কি হচ্ছে, ইনফ্যান্ট যারা সদ্যজাত তাদের মর্টালিটি রেট অনেক এক্ষেত্রে কমে গেছে। ঠিক আছে, তাহলে আইএমআর যদি বেড়ে যায় তাহলে কি হবে, ইনফ্যান্ট মর্টালিটি রেট যদি বেড়ে যায় তাহলে কি হবে, অবভিয়াসলি পপুলেশন সাইজ কমবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো মেটার্নাল মর্টালিটি রেট যদি বেড়ে যায় তাহলে পপুলেশন সাইজ কমবে। ইফ দ্য পিপল ইন দ্য নাম্বার অফ রিপ্রোডাক্টিভ এজ ইনক্রিজ অলসো ইনক্রিজ দ্য পপুলেশন সাইজ। তাহলে পপুলেশন এই যে আমাদের যে বাড়ছে, আমি যে প্রথমেই যে স্ট্যাটিস্টিক্স দিলাম, তো পপুলেশন বাড়ার পিছনে কারণটা কি, যদি ন্যাটালিটি বেড়ে যায় পপুলেশন বাড়বে, যদি মর্টালিটি বেড়ে যায় তাহলে পপুলেশন কমবে, আইএমআর যদি বাড়ে তাহলে পপুলেশন কমবে, এমএমআর যদি বাড়ে তাহলে পপুলেশন কমবে। ঠিক আছে, এবং বর্তমানে যে মেডিকেল ফেসিলিটিস, তো তার ফলে এই আইএমআরকে কমিয়ে দেওয়া হয়েছে, এমএমআরকে কমিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে এই অংশগুলো আমরা দেখলাম। বাচ্চা শিশুরা আর মায়েরা যদি মারা না যায় তাহলে নিশ্চয়ই পপুলেশন সাইজ এক্ষেত্রে বেড়ে যাবে। এবং দেখ পপুলেশন স্টেপস টু ওভারকাম দ্য পপুলেশন এক্সপ্লোশন, এই পপুলেশন এক্সপ্লোশনকে আমরা কিভাবে ওভারকাম করব। ইনসেন্টিভ গিভেন টু দ্য কাপলস উইথ দ্য স্মল ফ্যামিলি, এক্ষেত্রে বলছে যে ছোট পরিবার যদি হয় তাহলে তাদেরকে কিছু মানে হেল্প করা হবে, তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হবে। তার মানে সবাই চাইবে যে ছোট পরিবার করতে। স্ট্যাচুটরি রাইজিং অফ দ্য ম্যারিজ এজ, তার মানে এই যে বিবাহের বয়সকে কিন্তু কমাতে হবে, মানে একটা কন্ট্রোল করতে হবে। কীরকম, মেয়েদের ক্ষেত্রে 18 বছর আর ছেলেদের ক্ষেত্রে 21 বছর। অনেক সময় মেয়েদের যদি 18 বছর বয়সের আগে যদি বিবাহ হয়ে যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত তার চান্স থাকে সন্তান দেওয়ার। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ফ্যামিলি ক্রমশ বাড়বে। তাহলে বলছে যে একটা ম্যারেজ এজকে ঠিক রাখো। তাহলে মেয়েদের ক্ষেত্রে বিবাহের বয়স কত, 18 বছর, আর ছেলেদের ক্ষেত্রে কত, 21 বছর। এর আগে কিন্তু ম্যারেজকে প্রিভেন্ট করা হচ্ছে। ভেরিয়াস স্লোগান, অনেক স্লোগানকে প্রমোট করতে হবে। ঠিক আছে, যার মধ্য দিয়ে আমরা পপুলেশনকে কন্ট্রোল করতে পারবো। যেমন হাম দো হামারে দো, ছোটা পরিবার মানে হচ্ছে সুখী পরিবার। ইউজ অফ দ্য কন্ট্রাসেপটিভ মেথড, কন্ট্রাসেপটিভ মেথড আমাদেরকে ইউজ করতে হবে, প্রমোটেড টু মোটিভেট দ্য স্মলার ফ্যামিলিজ। ঠিক আছে, তাহলে আমরা এই সেকশনে আমরা কি দেখলাম, সেকেন্ড নাম্বার যে সেকশন আছে সেখানে আমরা দেখলাম যে পপুলেশন সাইজ কিভাবে বেড়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা স্ট্যাটিস্টিক্স দেখলাম। এবং আমাদের এটা টার্গেট হবে যে এই পপুলেশন সাইজকে কন্ট্রোল করা, তো তার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, তো সেই স্ট্র্যাটেজিগুলো আমরা দেখলাম। এবং কিছু স্লোগানও দেওয়া হচ্ছে যে মানুষকে সচেতন করার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু বোঝাতে পেরেছি? একটু বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইবারে আচ্ছা, তাহলে ফিমেলদের ক্ষেত্রে যে মানে ম্যারেজের বয়স কত? কারেন্ট ইয়ার হ্যাঁ, 21। ফিমেল। হ্যাঁ ফিমেলদের কারেন্টলি 21, আগে 18 ছিল। আচ্ছা, এখানে যেটা এনসিআরটিতে লেখা আছে করবি। ঠিক আছে, 18, আর মেলদের ক্ষেত্রে 21। ঠিক আছে, আচ্ছা। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ মেথড। এবারে আমরা কি দেখব, কন্ট্রাসেপটিভ মেথড মানে জন্ম নিরোধক পদ্ধতি। এক্ষেত্রে কন্ট্রাসেপটিভ মেথডে এটাই টার্গেট থাকে, সেটা কি করে, এক্ষেত্রে কিন্তু কয়টাস হয়, মানে এক্ষেত্রে যৌন মিলন হচ্ছে, রিপ্রোডাকশন হচ্ছে যেটাকে আমরা বলি সোকল্ড, কিন্তু কোনো সন্তান হচ্ছে না বা প্রেগনেন্সি হচ্ছে না। তো এই যে প্রসেসটা, তো সেটাই হলো কন্ট্রাসেপটিভ মেথড। So these are the methods or the devices that are used to prevent the unwanted pregnancy, যেটাকে প্রেগনেন্সিকে কনসেপশনও বলা হয়। তো সেটাকে যখন আমরা প্রিভেন্ট করব তো সেটাই হচ্ছে কন্ট্রাসেপটিভ মেথড। এই কন্ট্রাসেপটিভ মেথড কি করে, কন্ট্রাসেপটিভ মেথড ইনক্লুড দ্য অল টেম্পোরারি অ্যান্ড দ্য পার্মানেন্ট মেজার টু প্রিভেন্ট দ্য প্রেগনেন্সি রিজাল্টিং ফ্রম দ্য কয়টাস। তাহলে দেখ স্পার্ম আর ওভাম এক্ষেত্রে যুক্ত হবে না। স্পার্ম হয়তো ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে গেল কিন্তু তারা যুক্ত হবে না। সুতরাং এই যে প্রসেসটা, তাহলে কোনো জাইগোট তৈরি হবে না, এমব্রায় তৈরি হবে না। তো তার জন্য বিভিন্ন টেকনিক ইউজ করা হয়েছে, তো সেটাই কিন্তু কন্ট্রাসেপটিভ মেথড। এরপরে দেখ প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, আইডিয়াল কন্ট্রাসেপটিভ কি হবে, আমরা যে কন্ট্রাসেপটিভ মেথড যেগুলো ইউজ করব সেটা অবভিয়াসলি ইউজার ফ্রেন্ডলি হতে হবে। যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে মানুষ তাতে কি হবে, মানুষ তাতে ইন্টারেস্ট দেখাবে না। ইজিলি অ্যাভেলেবেল হতে হবে, যে মেথড যে টেকনিক আমরা যেগুলো ইউজ করব যাতে মানুষের হাতের কাছে থাকে। কস্ট এফেক্টিভ হতে হবে, মানে সেগুলোর যাতে মূল্য দাম যাতে কম থাকে, যাতে সমস্ত মানুষ যাতে সেগুলোকে কিনতে পারে। এবং রিভার্সেবল,
সেগুলোকে যাতে আমরা আবার ব্যবহার করতে পারি। সো হোয়েন কাপল ওয়ান্টস টু কনসিভ দে শুড বি এবল টু কনসিভ, মানে কোনো একটা কন্ট্রাসেপটিভ মেথড আমরা ইউজ করলাম, কিন্তু আবার ফের যখন আমাদের মনে হলো যে আমরা সন্তান চাইছি, তখন আবার সেটাকে আমরা রিমুভ করতে পারবো, মানে কন্ট্রাসেপটিভ সেই মেথডটাকে আর ব্যবহার করব না। তার মানে রিভার্সেবল মানে কি, হোয়েন কাপল ওয়ান্টস টু কনসিভ দে শুড বি এবল টু কনসিভ, শুড নট ইন্টারফেয়ার উইথ দ্য সেক্সুয়াল ড্রাইভ অর দ্য ডিজায়ার অর দ্য সেক্স অ্যাক্ট অফ দ্য ইউজার। তার মানে এক্ষেত্রে কি হবে, নর্মাল যে সেক্সুয়াল লাইফ সেটাকে কোনোভাবে হ্যাম্পার করবে না। নো অর লিস্ট সাইড এফেক্ট, এক্ষেত্রে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকলে হবে না, এবং এফেক্টিভ এগেনস্ট দ্য প্রেগনেন্সি। ঠিক আছে, সুতরাং এগুলো সব আইডিয়াল কন্ট্রাসেপটিভ মেথডের এগুলো প্রধানত ক্যারেক্টারিস্টিক ফিচার্স, পরীক্ষাতে কিন্তু কোয়েশ্চেন্স দেয়। তাহলে এই যে কন্ট্রাসেপটিভ প্রসেস বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আছে, যেমন একদম ন্যাচারাল একটা যে পদ্ধতি আছে তাকে আমরা বলবো ট্র্যাডিশনাল মেথড। ঠিক আছে, ওয়ার্ক অন প্রিন্সিপাল অন অ্যাভয়েডিং দ্য চান্সেস অফ দ্য ওভাম অ্যান্ড স্পার্ম মিটিং, যেটা প্রথমেই তোকে ছবিতে দেখালাম। এক্ষেত্রে হয়তো সেক্সুয়াল ইন্টারাকশন হচ্ছে, কিন্তু স্পার্ম হয়তো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে যাচ্ছে, কিন্তু সেটা ওভামের সঙ্গে যুক্ত হচ্ছে না। ঠিক আছে, সুতরাং এটাই হচ্ছে ন্যাচারাল অর দ্য ট্র্যাডিশনাল মেথড। এটা আমরা কি করব, স্পার্ম এবং ওভামকে কখনোই কাছাকাছি আসতে দেব না। কি হবে, কিভাবে হবে? প্রথম যেটা আছে সেটা হচ্ছে পিরিয়ডিক অ্যাবস্টিনেন্সি। পিরিয়ডিক অ্যাবস্টিনেন্সি মানে কি, আমরা দেখেছিলাম যে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, সুতরাং মেনস্ট্রুয়াল সাইকেলে বলছে কাপল শুড অ্যাভয়েড দ্য কয়টাস ফ্রম দ্য ডে 10 থেকে 17, মানে মেনস্ট্রুয়াল সাইকেলে 10 থেকে 17 দিন এই সময় কোনো রকম মানে কয়টাস করলে হবে না। ঠিক আছে, তাহলে বিকজ দ্য ওভিউলেশন ইজ এক্সপেক্টেড, আমরা সবাই জানি যে 13তম দিনে ওভিউলেশন হয়, কিন্তু ডেফিনেটলি সেটা তো 13 দিনে হয় না, তার আগে পরে হতে পারে, কারণ এই সময় ওভিউলেশন হচ্ছে। তো সেই জন্য এই 10 থেকে 17 দিন আমাদেরকে কয়টাসকে অ্যাভয়েড করতে হবে। তাহলে এই যে পিরিয়ডটা, এটাকে বলে ফার্টাইল পিরিয়ড। চান্সেস অফ ফার্টিলাইজেশন ইজ ভেরি হাই ডিউরিং দিস পিরিয়ড। মেনস্ট্রুয়াল সাইকেলের এই যে 10 থেকে 17 দিন আছে, এই সময় ফার্টিলাইজেশনের সময়টা এই সময় কিন্তু খুব হাই থাকে। ঠিক আছে, সো অ্যাবস্টেইনিং ফ্রম দ্য কয়টাস, মানে এটা বিরত থাকা, কয়টাস থেকে বিরত থাকা ডিউরিং দিস পিরিয়ড অফ দ্য পিরিয়ড কনসেপশন কুড বি প্রিভেন্টেড। আমি একটা ছবির সাহায্যে এঁকে দিয়েছি, দেখ 10 থেকে 17 দিনের মধ্যে যেহেতু এখানে ওভিউলেশন হচ্ছে 13তম দিনেই মেনলি হয়, তাহলে 10 থেকে 17 দিন এই সময়টা আমাদেরকে কয়টাসকে অ্যাভয়েড করতে হবে, তাহলেই কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্স থাকবে না। সুতরাং এই যে সময়টা, এই বাকি যে সময়টা আছে সেটাই হচ্ছে অলসো কল দ্য সেফ পিরিয়ড অর দ্য রিদম মেথড অর দ্য ক্যালেন্ডার মেথড। ঠিক আছে, তাহলে অন্য সময়ে আমরা কিন্তু কয়টাস করতে পারি। সো ইট ইজ নট স্যাটিসফ্যাক্টরি, কিন্তু এই প্রসেসটা অতটা সন্তোষজনক নয় অ্যাজ এ মিনস অফ দ্য প্রিভেন্টিং প্রেগনেন্সি। তাহলে এক্ষেত্রে আর একটা প্রসেস আছে যেটা ন্যাচারাল প্রসেস, সেটা হচ্ছে উইথড্রল অর দ্য কয়টাস ইন্টারাপসাস। এক্ষেত্রে কি হবে, যখন ইনসেমিনেশন হয়, মানে কয়টাস যখন হচ্ছে, তখন কি হচ্ছে, উইথড্র, মানে পেনিসকে তখন উইথড্র করে নিতে হবে বিফোর ইজাকিউলেশন। সুতরাং এর হাইয়েস্ট রেট অফ ফেলিওর, এর ফেলিওর রেট হাই। আমরা সবাই চাইছে কি জন্ম নিয়ন্ত্রণ করতে, কিন্তু এই উইথড্রল অর দ্য কয়টাস ইন্টারাপসাসের ফেলিওর রেট অনেক হাই। একটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনারিয়া, মানে এক্ষেত্রে আমরা কোনো কিছু ব্যবহার করছি না। ন্যাচারাল মেথড মানে কি, সিম্পল, কোনো কিছু আমরা ইউজ করছি না, কোনো কন্ট্রাসেপটিভ মানে কোনো ডেভিসেস আমরা ইউজ করছি না, এটা ন্যাচারালি করছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখলাম যে প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে হচ্ছে এই যে অংশটা আমরা দেখলাম, যেমন প্রথম আমরা যেটা দেখলাম কি, প্রথমে আমরা দেখলাম ন্যাচারাল অর দ্য ট্র্যাডিশনাল মেথড। ঠিক আছে, তোকে জানতে হবে যে সেফ পিরিয়ড কোনটা। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উইথড্রল অর দ্য কয়টাস ইন্টারাপ্টাস। আর একটা প্রসেস আছে, তো সেটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনারিয়া, প্রচুরই ইম্পর্টেন্ট। দেখ ল্যাকটেশন মানে কি, যখন কোনো সন্তান মাতৃদুগ্ধ পান করাচ্ছে। ঠিক আছে, অ্যাবসেন্স, এ মানে হচ্ছে অ্যাবসেন্সি, আর মেনোরিয়া মানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। সুতরাং ওভিউলেশন অ্যান্ড দেয়ারফর মেনস্ট্রুয়াল সাইকেল ডু নট অকার ডিউরিং দিস পিরিয়ড অফ ল্যাকটেশন ফলোয়িং দ্য পার্চুরেশন। তার মানে কি, আমরা সবাই জানি যে প্রেগনেন্সি পিরিয়ডে প্রধানত মেনস্ট্রুয়াল সাইকেল হয় না, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডের পরে যখন পার্চুরেশন হচ্ছে, সন্তান যখন জন্ম নিচ্ছে, তারপরে কি হচ্ছে, সন্তান মাতৃদুগ্ধ পান করছে, তো সেই যে পিরিয়ডটা, এই সময়েও কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। বলছে হোয়েন মাদার ব্রেস্ট ফিড দ্য চাইল্ড ফুললি চান্সেস অফ কনসেপশন অলমোস্ট নীল। তার মানে কি, যখন কোনো মা তার সন্তানকে মাতৃদুগ্ধ পান করাচ্ছে, তো সেই সময়, সেই যে 6 মাস সময়ে, এই সময় কিন্তু প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কম থাকে। এই সময় কয়টাস করলেও কিন্তু প্রেগনেন্ট হওয়ার চান্স কম থাকে। সুতরাং এফেক্টিভ অনলি আপ টু এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ দ্য 6 মান্থ ফলোয়িং দ্য পার্চুরেশন। সন্তান নির্গত হওয়ার পরে মাত্র 6 মাস পর্যন্ত এই প্রসেস কিন্তু মেনটেন থাকে। কিভাবে, কেন এই ঘটনা ঘটে?
অর্থাৎ যখন ল্যাকটেশনাল পিরিয়ড থাকে তো সেই সময় কেন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে একটু দেখে নাও, তার পিছনে হরমোনাল কারণটা কি। আমরা সবাই জানি যে হাইপোথ্যালামাস থেকে যে হরমোন রিলিজ হয় তার নাম প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। যেহেতু এটা ল্যাকটেশনের সঙ্গে রিলেটেড, তার মানে অবভিয়াসলি মাতৃদুগ্ধের সঙ্গে এটা রিলেটেড। প্রোল্যাকটিন রিলিজিং হরমোন কার ওপর কাজ করবে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের ওপর কাজ করে এখান থেকে প্রোল্যাকটিন তৈরি করে। এবং প্রোল্যাকটিন আমাদের যে স্তনগ্রন্থি আছে তার যে অ্যালভিওলি আছে, তো সেই অ্যালভিওলির মধ্যে মাতৃদুগ্ধ পান করে, সেটা ল্যাক্টোজেনিক। ঠিক আছে, তাহলে দেখ এই যে প্রোল্যাকটিন যেটা তৈরি হচ্ছে, এই প্রোল্যাকটিন এবার কি কাজ করে? মেনস্ট্রুয়াল সাইকেল হতে গেলে অবভিয়াসলি গোনাডোট্রপিক হরমোনকে রিলিজ হতে হবে। মেনস্ট্রুয়াল সাইকেল হতে গেলে অবভিয়াসলি কাকে রিলিজ হতে হবে? গোনাডোট্রপিক হরমোনকে। কিন্তু এই যে প্রোল্যাকটিন, যেটা ল্যাকটেশন হচ্ছে, যখন এই প্রোল্যাকটিন সবসময় সিক্রেটেড হচ্ছে, সে কি করছে? নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে হাইপোথ্যালামাসকে, জিএনআরএইচকে। সুতরাং জিএনআরএইচ এক্ষেত্রে রিলিজ হচ্ছে না হাইপোথ্যালামাস থেকে, সেই জন্য কোনো জিটিএইচ নিঃসৃত হচ্ছে না, এফএসএইচ এলএইচ সিক্রেটেড হচ্ছে না, সেই জন্য মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। ঠিক আছে, তাহলে জিএনআরএইচ সিক্রেটেড হচ্ছে না, সো নো গোনাডোট্রপিক হরমোন। এবং গোনাডোট্রপিক হরমোনকেও ইভেন এই প্রোল্যাকটিন নেগেটিভ ফিডব্যাক দেয়, সেই জন্য কোনো ফলিকলের ডেভেলপমেন্ট হয় না এবং কোনো রকম ওভিউলেশন হয় না। ঠিক আছে, তাহলে ল্যাকটেশনাল অ্যামোনারিয়ার কারণটা আমরা দেখলাম। কারণ যতক্ষণ পর্যন্ত কোনো সন্তান তার মানে কোনো মা তার সন্তানকে মাতৃদুগ্ধ পান করাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার ব্লাডেতে প্রোল্যাকটিন আছে। এই প্রোল্যাকটিন জিএনআরএইচ সিক্রেশন হতে বাধা দিচ্ছে এবং জিটিএইচ কে সেটা হচ্ছে কাজ করতে দিচ্ছে না, এবং তার ফলে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। তো এই সময় কিন্তু রিপ্রোডাকশন মানে কয়টাস করা যেতে পারে। সুতরাং নো মেডিসিন অর দ্য ডিভিস ইজ রিকোয়ার্ড, সাইড এফেক্ট অলমোস্ট নীল, বাট দ্য ফেলিওর রেট ইজ অলসো হাই। ঠিক আছে, তাহলে আমরা তিনটে ন্যাচারাল প্রসেস দেখলাম। এবার বাইরে থেকে আমরা কিছু ইউজ করব, তো সেটাকে বলা হচ্ছে ব্যারিয়ার মেথড। ঠিক আছে, ব্যারিয়ার মেথডের ডেফিনেশন কি? তার মানে রিপ্রোডাক্টিভ অর্গানে কিছু জিনিসকে আমরা লাগিয়ে দেব এবং তার ফলে স্পার্ম এবং ওভাম কিন্তু এক্ষেত্রে ইউনাইটেড হতে পারবে না। দেখ বলছে স্পার্ম অ্যান্ড ওভাম আর প্রিভেন্টেড ফ্রম দ্য ফিজিক্যাল মিটিং। স্পার্ম আর ওভাম কিন্তু কখনোই নিজেদেরকে মিট করতে পারবে না উইথ দ্য হেল্প অফ ব্যারিয়ার, তাদের সামনে বাধা থাকবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কন্ডোমস, অ্যাভেলেবেল ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। মেল আর ফিমেল দুজনের ক্ষেত্রেই অ্যাভেলেবেল থাকে। মেলদের ক্ষেত্রে নিরোধ থাকে ইজ পপুলার ব্র্যান্ড অফ কন্ডোম, মানে এরকম বিভিন্ন রকমের একটা রাবারের পর্দা থাকে, তো সেটা প্রধানত রিপ্রোডাক্টিভ অর্গানে আমাদেরকে পেনিসে এটা লাগিয়ে দেওয়া হয় কন্ডোমের ক্ষেত্রে। তাহলে পুরুষদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে নিরোধ, আর ফিমেলদের ক্ষেত্রে এটাকে বলা হয় ফেম শিল্ড। প্রচুর পরীক্ষাতে কোশ্চেন দেয়। তাহলে মেলদের ক্ষেত্রে কি হচ্ছে এক্সাম্পল কি কন্ডোমসে, সেটা হচ্ছে নিরোধ, আর ফিমেলদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ফেম শিল্ড। ঠিক আছে, ইউজ টু কভার পেনিস অ্যান্ড দ্য নন রিইউজেবল, তার মানে এটা কিন্তু আবার একবার ইউজ করার পর আর কিন্তু ইউজ করা যাবে না, ডিসপোজেবল, এটাকে ফেলে দিতে হবে। আর ফেমসিল কি করে? ইউজ টু কভার দ্য ভ্যাজাইন অ্যান্ড দ্য সার্ভিক্স ইন ফিমেল। ফিমেলের ভ্যাজাইন এবং সার্ভিক্স এটা পরিয়ে দেওয়া হয়। ধর এটা হচ্ছে ভ্যাজাইন আছে, এখানে সার্ভিক্স আছে, ফেমসিলকে আমরা এখানে পরিয়ে দিলাম। ঠিক আছে, এটাও কিন্তু নন রিইউজেবল, মানে একবার ইউজ করে আর কিন্তু আমরা দ্বিতীয়বার ইউজ করতে পারবো না। সুতরাং কন্ডোম আর মেড ফ্রম দ্য থিন রাবার অর দ্য ল্যাটেক্স সিড। এটা কি দিয়ে তৈরি হয়? একটা রাবারের চাদর দিয়ে তৈরি হয়, ইউজড জাস্ট বিফোর দ্য কয়টাস। কয়টাসের জাস্ট আগে এটা ইউজ করা হয়। ইজাকিউলেটেড সিমেন কুড নট এন্টার ইন্টু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। যেহেতু পেনিসে এটা পরিয়ে দেওয়া হয়েছে, তাহলে এতেই কিন্তু সিমেন্টটা আটকে যায়। ঠিক আছে, তাহলে এর বেনিফিটসটা কি? বেনিফিটস অফ দ্য কন্ডোমসের এর বেনিফিটটা কি? প্রোটেক্ট দ্য ইউজার ফ্রম এসটিডি অ্যান্ড দ্য এইডস, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এবং এইডস থেকে রক্ষা করে, এবং ফ্রি ফ্রম দ্য সাইড এফেক্ট, কোনো সাইড এফেক্ট হয় না। সেলফ ইনসার্টেড, আমরা নিজেরাই এটা ব্যবহার করতে পারি, এবং গিভ প্রাইভেসি টু দ্য ইউজারকে প্রাইভেসি প্রদান করে। কারণ কি, এই সমস্ত মানে সেক্সুয়াল ডিভিসেসগুলো আমরা ইউজ করতে গেলে এটা আমরা নিজেই সেটা আমরা ইউজ করে নিতে পারি, সেই জন্য এটা প্রাইভেসি আমাদের মেনটেন করে। এছাড়া আর কি আছে? এছাড়া আছে ডায়াফ্রাম আছে, ভল্ট আছে এবং সার্ভাইকাল ক্যাপ আছে। সুতরাং ডায়াফ্রাম, সো এটাও কিন্তু বেরিয়ার, মানে রিপ্রোডাক্টিভ অর্গান এগুলোকে লাগিয়ে দেওয়া হয়, এটাও কিন্তু রাবার দিয়ে তৈরি হয়, ইনসার্টেড অনলি ইন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। তাহলে ভালো করে দেখ, প্রথম আমরা যেটা দেখলাম, যেমন এক্ষেত্রে আমরা নিরোধ যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে আমরা ফেমসিল দেখেছিলাম। ঠিক আছে, এছাড়া আছে ডায়াফ্রাম, ভল্ট এবং সার্ভাইকাল ক্যাপ। এই তিনটে কেবলমাত্র কাদের? এটা ফিমেলদের ক্ষেত্রে। ঠিক আছে, এই তিনটে কাদের? ফিমেলদের ক্ষেত্রে, মাথায় রাখবি। ডায়াফ্রাম, ভল্ট এবং সার্ভাইকাল ক্যাপ কাদের ক্ষেত্রে? ফিমেলদের ক্ষেত্রে। এটা সার্ভিক্সকে কভার করে রাখে ডিউরিং দ্য কয়টাস। ব্লক দ্য এন্ট্রি অফ দ্য স্পার্ম থ্রু দ্য সার্ভিক্স, আমরা জানি সার্ভিক্স দিয়ে স্পার্ম এন্ট্রি নেয়, সুতরাং সেটাকে বন্ধ করে রাখে, এবং এটা কিন্তু রিইউজেবল। আগের যে দুটো ছিল সেটা কিন্তু ইউজ করা যাচ্ছিল না, কিন্তু এটা কিন্তু রিইউজেবল, অর্থাৎ ডায়াফ্রাম, ভল্ট এবং সার্ভাইকাল ক্যাপকে আমরা ইউজ করতে পারি। এবং দেখ,
এছাড়া আরও কিছু কিছু জিনিস আছে দেখ, যেমন হচ্ছে স্পার্মিসাইডাল ক্রিম আছে, জেলি আছে, ফোমস আর ইউজড অ্যালং উইথ দিস, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে স্পার্মিসাইডাল ক্রিম মানে কি, যেটা স্পার্মকে মেরে ফেলে। কিছু জেলি অথবা ফোম, ফোম মানে কি ফেনা আর কি, মানে তার মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে, সুতরাং এর মধ্যে স্পার্মিসাইড লাগানো থাকে, ঠিক আছে, মানে যেটা স্পার্মকে মেরে ফেলে। সো দিস ইনক্রিজ দ্য কন্ট্রাসেপটিভ এফিসিয়েন্সি। এখানে দেখ কিছু ডায়াগ্রাম দেওয়া আছে যাতে আমরা বুঝতে পারি। তাহলে বেরিয়ার মেথডের মধ্যে এখানে কন্ডোমস ফর দ্য মেল, তাকে এরকম দেখতে হয়। আবার ফিমেলদের ক্ষেত্রে এটা হচ্ছে ফেমশিল্ড, ঠিক আছে, তাকে এরকম দেখতে হয়, যা পাতলা চাদর দিয়ে প্রধানত তৈরি হয়। এটা রিপ্রোডাক্টিভ অর্গানে আমরা লাগিয়ে দিই এবং তার ফলে সিমেন আর রিলিজড হতে পারে না ডিরেক্টলি মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে, ঠিক আছে। এছাড়া আরও একটা আছে, তো সেটাকে আমরা বলবো কপার টি। এটাকে দেখ টি এর মতো দেখতে লাগে, ঠিক আছে, এটা কপার টি। কপার টিটা কি সেই সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কন্ডোমস আমরা দেখলাম এবং কপার টি, ভালো করে দেখ। কপার টিতে আমরা চলে আসি, এটা পরে আসছে দেখ। এরপরে থার্ড যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস। তাহলে আমরা বেরিয়ার মেথড দেখলাম, এবার আমরা যেটা দেখবো সেটা ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস। ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস মানে কি, যেটাকে ইউটেরাসের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, জরায়ুর মধ্যে লাগিয়ে দেওয়া হয়। এতক্ষণ আমরা তো ভ্যাজাইনা পেনিসের মধ্যে লাগালাম, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউটেরাসের মধ্যে লাগিয়ে দেবো। দেখ এখানে জরায়ু আছে, এটাই হচ্ছে ইউটেরাস, তো ইউটেরাসের মধ্যে একটা যন্ত্র লাগিয়ে দিয়েছি, তো এটাই হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস। আইইউডি মানে কি, ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস একটা লাগিয়ে দিয়েছি, এর নাম লিপার্স লুপ, ঠিক আছে, একটা লাগানো আছে এখানে, একটুখানি দেখে নাও। ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস এর ফাংশন কিভাবে কাজ করে এটা দেখ। বলছে অলসো কল দ্য আইইউসিডিএস অর ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডেভিসেস। কন্ট্রাসেপটিভ মানে কি, জন্ম নিয়ন্ত্রণের জন্য যে যন্ত্র যেটাকে ইউজ করা হয়। যেমন তুই মোবাইলে কথা বলছিস, সুতরাং মোবাইল একটা ডিভাইস, ঠিক আছে। আমি যে কম্পিউটারে তোকে পড়াচ্ছি যার সাহায্যে, এটা হচ্ছে একটা ডিভাইস। তো সেরকমভাবে প্রেগনেন্সি মেনটেন করার জন্য বিভিন্ন ডেভিসেস ইউজ করা হয়। যেমন আগে আমরা দেখলাম যে বেরিয়ার মেথডে যেগুলো আমরা ইউজ করছিলাম, ফেমশিল্ড, কন্ডোমস ইত্যাদি ইউজ করছিলাম। এবার আমরা আরেকটু উন্নত ধরনের যন্ত্র ইউজ করব, ডেভিসেস ইউজ করব, যার নাম ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মেথড অফ দ্য কন্ট্রাসেপশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ এই মেথডটা ইউজ করা হয়, প্রচুর মানুষ কিন্তু এই মেথড ইউজ করে। তো ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস কি বলছে, দিস ইজ এ ফরেন বডি, এটা কিন্তু বাইরে থেকে এটা কেনা হয়, সুতরাং সেই জন্য এটাকে বলছে এটা হচ্ছে ফরেন বডি, এ পিস অফ মেটাল অর প্লাস্টিক, কিছুই নয়, ধাতু অথবা প্লাস্টিক দিয়ে তৈরি, ইনটু দ্য ইউটেরাইন ক্যাভিটি, ইউটেরাসের মধ্যে এটাকে লাগিয়ে দেওয়া হয়। সো এটা হচ্ছে আইডিয়াল কন্ট্রাসেপটিভ ফর দ্য ফিমেল, ফিমেলদের ক্ষেত্রে একদম আদর্শ কন্ট্রাসেপটিভ, হু ওয়ান্ট টু ডিলে দ্য প্রেগনেন্সি অর স্পেসিং বিটুইন চিলড্রেন, ঠিক আছে। মনে কর ধর কারোর হয়তো সন্তান হয়েছে, ঠিক আছে, এবার সে চাইছে যে 5 বছর পরে আরও একটা সন্তান সে গ্রহণ করবে, তাহলে সেক্ষেত্রে তাকে কি ইউজ করতে হবে, সেক্ষেত্রে তাকে ইউজ করতে হবে এই যে ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস। তার মানে গ্যাপ রাখার জন্য আমরা যে বার্থ কন্ট্রোল মেথড ইউজ করব, তো সেটা হচ্ছে এই ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস। আইইউডি ইনসার্টেড বাই দ্য ডক্টরস অর দ্য এক্সপার্ট, এটাকে আমরা নিজেদেরকে ইনসার্ট করলে হবে না, এটা ডক্টর অথবা এক্সপার্টকে দিয়ে ইনসার্ট করতে হবে, ইন দ্য ইউটেরাস থ্রু দ্য ভ্যাজাইনা, ভ্যাজাইনা দিয়ে ইউটেরাসের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। আইইউডি রিপ্লেসড পিরিয়ডিক্যালি অ্যাট অ্যান ইন্টারভ্যালস অফ দ্য 2 থেকে 4 ইয়ার্স। তার মানে কি, মনে কর ধর কেউ হয়তো 2026-এ আইইউডিকে লাগালো, আবার 2028 সালে আইইউডিকে বের করে নিয়ে আবার নতুন আইইউডি দিতে হবে, সে যদি সন্তান না চায়। এবার যদি সন্তান চায়, তার মনে হলো যে সে 2 বছর পরে সন্তান নেবে, তাহলে সেই আইইউডিটাকে আমরা খুলে ফেললাম, ঠিক আছে। আদারওয়াইজ মে লস দেয়ার এফিসিয়েন্সি অর কজ দ্য ইন্ট্রা ইউটেরাইন ইনফেকশন। তার মানে 2 থেকে 4 বছর যতদিন পর্যন্ত লাগানো থাকবে এটা, তো ততদিন পর্যন্ত আর কোনো রকম প্রেগনেন্সি হবে না, ঠিক আছে। আচ্ছা, এইবারে নেক্সট আমরা যেটা দেখবো, তো সেটা হচ্ছে অ্যাকশন। দেখ কিভাবে কাজ করে ভালো করে দেখ ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস। বলছে ইনক্রিজ দ্য ফ্যাগোসাইটোসিস অফ দ্য স্পার্ম উইদিন দ্য ইউটেরাস। ইউটেরাসের মধ্যে যে স্পার্ম আছে, আমরা কি জানি যে ভ্যাজাইনাতে স্পার্ম রিলিজড হলে ইউটেরাস দিয়ে সেটা ফ্যালোপিয়ান টিউবে যায়। তাহলে এই যে ইউটেরাসের মধ্যে যে শুক্রাণু আছে, তো সেই শুক্রাণুগুলোকে ফ্যাগোসাইটিক কোষ খেয়ে নেয়। তার মানে কি, ইন্ট্রা ইউটেরাইন এই ডেভিসেস দিলে সেটা কি হয়, ইউটেরাসের ফ্যাগোসাইটোসিস এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়। মেক এন্ডোমেট্রিয়াম আনসুইটেবল ফর ইমপ্ল্যান্টেশন। যেহেতু ইউটেরাসের মধ্যে আমরা লাগিয়ে দিয়েছি, তাহলে ইউটেরাসের ভিতরে যে ওয়াল আছে সেটাই এন্ডোমেট্রিয়াম, তো সেটা আর সুইটেবল থাকে না ইমপ্ল্যান্টেশনের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো রিডিউস সিলিয়ারি মুভমেন্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের সিলিয়ারি মুভমেন্টকে রিডিউস করে। আমরা কি দেখেছিলাম যে ফ্যালোপিয়ান টিউবের সিলিয়া যদি মুভ করে তাহলে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ওভাম চলে আসে।
তাহলে যেহেতু এই সিলিয়ারি মুভমেন্টকে কমিয়ে দেয়, ইউটেরাসের মধ্যে লাগানো আছে, ফ্যালোপিয়ান টিউব তো ইউটেরাসেরই একটা পার্ট, তাহলে বা তার সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে, সেটাকে যদি কমিয়ে দেয় তাহলে কি হবে, তাহলে আর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আর ওভাম আসতে পারবে না। মেক সার্ভিক্স হস্টাইল, সার্ভিক্সকে হস্টাইল করে রেখে দেয়, তার মানে কি আনফেভারেবল, হস্টাইল মানে কি আনফেভারেবল ফর দ্য স্পার্ম বাই থিকনিং দ্য সার্ভাইকাল মিউকাস। তার মানে দেখ, এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে সার্ভিক্স, আর এটা হচ্ছে ভ্যাজাইনা। তো এই ভ্যাজাইনা দিয়ে কি হচ্ছে, এই ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেসকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে কি হচ্ছে আমরা দেখলাম, এখানে যদি স্পার্ম যদি আসে তো সেই স্পার্মকে খেয়ে নিচ্ছে ফ্যাগোসাইটিক কোষ। তার সঙ্গে সঙ্গে এন্ডোমেট্রিয়াম, দেখ এই যে এন্ডোমেট্রিয়াম একদম ভিতরের যে ওয়াল আছে সেটাকে আনসুইটেবল করে রাখে। এর সঙ্গে সঙ্গে দেখ, রিডিউস দ্য সিলিয়ারি মুভমেন্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, এই যে ফ্যালোপিয়ান টিউব আছে তো সেই ফ্যালোপিয়ান টিউবের সিলিয়ারি মুভমেন্টকে রিডিউস করে, কারণ এই জায়গাতেই ওভাম আসে সিলিয়ারি মুভমেন্টের সাহায্যে, সেটা কমিয়ে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে সার্ভিক্সকে হস্টাইল করে দেয়, এই যে সার্ভিক্স আছে, এই যে অংশটা আছে তো এটাই হচ্ছে সার্ভিক্স, এই সার্ভিক্সকে আনসুইটেবল করে দেয় যাতে স্পার্ম এখানে মানে সার্ভাইকাল মিউকাস এখানে থিকনিং হয়ে যায়, তার ফলে স্পার্ম আর এন্ট্রি নিতে পারে না। এবং ডিস্টার্বড অর্ডারলি সিকুয়েন্সিয়াল চেঞ্জেস অফ দ্য এন্ডোমেট্রিয়াম ডিউরিং দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। আমরা জানি যে নর্মাল প্রেগনেন্সি হওয়ার জন্য এন্ডোমেট্রিয়াম ওয়ালের চেঞ্জেস হয়, একটা অর্ডার চেঞ্জ হয়, কিন্তু ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস সেটাকে চেঞ্জটাকে সেটা কি করে দেয়, ডিস্টার্ব করে দেয়, এবং তার ফলে ইউটেরাসে আর প্রেগনেন্সি হতে পারে না, মানে ইমপ্ল্যান্টেশন হতে পারে না। ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস কত রকমের হয়, ইউটেরাসের মধ্যে এই যে যন্ত্র ঢোকাচ্ছে এটা কত রকমের হবে, এটা 3 ধরনের হবে। নন মেডিকেটেড অর দ্য ইনার্ট, মানে এখানে কোনো মেডিসিন দেয়া থাকে না। এক্সাম্পল কি, লিপার্স লুপ, ভালো করে দেখ, যেটা ইউটেরাসের মধ্যে আমরা যে যন্ত্রগুলোকে ঢোকাবো সেটা 3 ধরনের হয়। একটা নন মেডিকেটেড, যেটাকে আমরা ইনার্ট বলবো, নিষ্ক্রিয়, এক্সাম্পল হচ্ছে লিপার্স লুপ। কপার রিলিজিং ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস, মানে এই যন্ত্র থেকে কপার রিলিজ হবে, যেমন কপার টি আছে, কপার 7 আছে এবং মাল্টিলোড 375, এদের নাম কপার টি, কপার 7 এবং মাল্টিলোড 375। তাহলে কপার টি কি, কপার টি হচ্ছে কপার রিলিজিং ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস। এবং হরমোন রিলিজিং ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস থাকে, তার নাম হচ্ছে প্রোজেস্টারেট, তাকে কি বলবো আমরা, প্রোজেস্টারেট এবং LN20। ঠিক আছে, তাহলে হরমোন রিলিজিং, এরা হরমোন রিলিজ করে, যেমন লিভোনো নর জেস্ট্রেট 20। LN এর পুরো নাম কি, লিভোনো নর জেস্ট্রেট 20। তাহলে ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস আমরা 3 ধরনের দেখে নিলাম, প্রচুর পরীক্ষাতে কোশ্চেন দেয়। কপার টি, মাল্টিলোড 375 কেমন ধরনের ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস, প্রোজেস্টারেট কেমন ধরনের ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস, ঠিক আছে, LN20 কেমন ধরনের ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস। এবার দেখ, নন মেডিকেটেড যে ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস যেটা বললাম তার এক্সাম্পল হচ্ছে লিপার্স লুপ। ঠিক আছে, লিপার্স লুপ কি, ইট ইজ ডাবল এস শেপেড, দেখ এখানে একটা এস আছে, আবার এটা একটা এস, আবার এর পরে আবার এখানে আর একটা এস আছে, তাহলে এটা হচ্ছে ডাবল এস শেপেড স্ট্রাকচার, মেড বাই দ্য পলিইথিলিন, কি দিয়ে তৈরি হবে, পলিইথিলিন দিয়ে তৈরি, এ প্লাস্টিক হুইচ ইজ নন টক্সিক, ইনক্রিজ দ্য ফ্যাগোসাইটোসিস অফ দ্য স্পার্ম, স্পার্মের ফ্যাগোসাইটোসিসকে এটা ইনক্রিজ করে, মানে স্পার্মকে খেয়ে নেয় ফ্যাগোসাইটিক কোষগুলো। তো এটাই হচ্ছে লিপার্স লুপ, এখানে কোনো রকম মেডিসিন দেয়া থাকে না, নন মেডিকেটেড। এরপরে দেখো কপার টি, দ্য কপার আয়ন রিলিজড, ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, কপার টি থেকে কি হবে, কপার আয়ন রিলিজড হবে, সেটা কিসে হেল্প করে, রিডিউস দ্য স্পার্ম মর্টালিটি, স্পার্মের মর্টালিটিকে কমিয়ে দেয়। আমরা সবাই জানি যে সার্ভিক্স থেকে যে স্পার্ম যেটা ফ্যালোপিয়ান টিউবের দিকে যাচ্ছে সেটাকে দ্রুত মুভ করতে হবে, কিন্তু কপার টি থেকে যে কপার রিলিজ হচ্ছে সেটা স্পার্মের মর্টালিটিকে কমিয়ে দিচ্ছে, স্পার্ম আর অত জোরে মুভ করতে পারছে না, ছুটতে পারছে না। যদি ছুটতে না পারে তাহলে স্পার্ম ধীরে ধীরে স্লাগিস হয়ে যাচ্ছে, তখনই ফ্যাগোসাইটোসিস ঘটে যাচ্ছে। তো সেই জন্যই এই যে কপারটিতে যে কপার ইউজ হয়, তো এই কাজে সেটা সাহায্য করে। এবং রিডিউস দ্য ফার্টিলাইজিং ক্যাপাসিটি অফ দ্য স্পার্ম, মানে স্পার্মকে প্রধানত এরা এফেক্ট করে, স্পার্মের যে শক্তি সেটা কমিয়ে দেয়। অল্টারিং দ্য সার্টেন প্রোটিন অন দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য স্পার্ম, স্পার্মের যে প্লাজমা মেমব্রেন আছে তার সঙ্গে কপার যুক্ত হয়ে গেলে এবং যুক্ত হয়ে স্পার্মের এফিসিয়েন্সি বা শক্তিকে কমিয়ে দেয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কপার টি এর কাজ। ক্লিয়ার, মানে কপার টি থেকে যে কপার রিলিজ হলো সেটা তার কাজ। এখানে দেখ কপার টি এর এক্সাম্পল আছে এবং এখানে LNG আছে। ঠিক আছে, একটা কপার টিকে এরকম দেখতে আর LNG কে এরকম দেখতে হয়। সুতরাং কপার টি এর ফাংশন আমরা দেখলাম, বুঝতে পেরেছিস, বোঝা গেছে, একটু বল, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হরমোন রিলিজিং ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস। তো হরমোন রিলিজিং মানে এই ইন্ট্রাইউটেরাইন ডেভিসেসের মধ্যে কি থাকে, ফিল্ড উইথ প্রোজেস্টেরন, কি দেয়া থাকে, প্রোজেস্টেরন দেওয়া থাকে, কি দেয়া থাকে, প্রোজেস্টেরন। হরমোন রিলিজিং আইইউডি থেকে কোন হরমোন রিলিজ হবে, প্রোজেস্টেরন।
প্রোজেস্টেরন যদি রিলিজ হয় তাহলে কি করবে? ইনক্রিজ দ্য ভিসকোসিটি অফ দ্য সার্ভাইকাল মিউকাস। মনে কর ধর এখানে সার্ভিক্স আছে এবং সার্ভাইকাল মিউকাস, এখানে প্রচুর পরিমাণে মিউকাস জন্মে গেল, ঠিক আছে, মানে মিউকাস তৈরি হলো। মিউকাস যদি এখানে প্রচুর জমা হয় তাহলে স্পার্ম কি হবে? স্পার্ম আর এখানে ঢুকতে পারবে না। সেই জন্য হরমোন এখানে প্রোজেস্টেরন কি করবে? ইনক্রিজ দ্য ভিসকোসিটি অফ দ্য সার্ভাইকাল মিউকাস, মানে সার্ভাইকাল মিউকাসের ভিসকোসিটিকে এটা কি করবে? এটা হচ্ছে বাড়িয়ে দেবে, চটচটে করে দেবে আরও। মেক দ্য এন্ডোমেট্রিয়াম আনসুইটেবল ফর ইমপ্ল্যান্টেশন, মানে রোপণের জন্য, যেখানে আমরা জানি যে আগের দিন দেখেছিলাম যে ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন হয়, তো সেটাকে প্রধানত আর সেটা ইমপ্ল্যান্টেড হতে পারে না। মেক এন্ডোমেট্রিয়াম আনসুইটেবল ফর ইমপ্ল্যান্টেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব আর একটা কনসেপচুয়াল জিনিস, সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রচুর ইম্পর্টেন্ট, ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্মল ডোজেস, ঠিক আছে। তার মানে কি, আমরা এই বড়িটা খাই, কিন্তু একটা ডক্টর, তুই জানিস যে কোন ওষুধ খেতে হবে, কিন্তু কতটা পরিমাণে খেতে হবে সেটা ডক্টর বলবেন। সুতরাং এই ডোজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার ওসিপি নেওয়ার জন্য তো আমরা সবাই আর ডক্টরের কাছে যাব না, অ্যাকচুয়ালি সেটা সম্পর্কে সচেতন করতে হবে মানুষকে এবং সবাইকে সেটাকে জানাতে হবে। সুতরাং ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্মল ডোজ, এক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দুই ধরনের হয়, একটা মিনি পিল আছে আর একটা কম্বাইন্ড পিল আছে। মিনি পিল মানে কি? মিনি পিল কন্টেইন দ্য প্রোজেস্টোজেন। কি নিয়ে তৈরি মিনি পিল? প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল এগুলো যে পড়াচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন দেয়। কন্টেইন দ্য প্রোজেস্টোজেন only, so called POP or the progesterone only pill। তাহলে মিনি পিলের মধ্যে শুধুমাত্র যে হরমোন থাকে তার নাম প্রোজেস্ট্রোজেন, সেই জন্য এটাকে পপ বলা হয় বা প্রোজেস্টেরন অনলি পিল বলা হয়। আর কম্বাইন্ড পিল কি? কম্বাইন্ড পিলের মধ্যে অ্যাক্টিভ প্রোজেস্ট্রোজেন থাকে এবং তার সঙ্গে সঙ্গে স্মল ডোজ অফ ইস্ট্রোজেন, মানে দুটো হরমোনের কম্বিনেশন থাকে। তাহলে মিনি পিল আর কম্বাইন্ড পিল কি আমরা সেটা দেখে নিলাম, ঠিক আছে। মিনি পিলের মধ্যে শুধুমাত্র প্রোজেস্টেরন থাকবে আর কম্বাইন্ড পিলের মধ্যে প্রোজেস্ট্রোজেন বা প্রোজেস্টেরন এবং তার সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেন থাকবে। সো দিজ আর ইউজড ইন দ্য ফর্ম অফ ট্যাবলেট, মানে এটা বড়ির আকারে এটাকে খাওয়া হয়, সো পপুলারলি নোন অ্যাজ পিল, সেই জন্যই এটাকে পিল বলা হয়। তাহলে মিনি পিলের ডোজটা একটুখানি দেখে নাও। মিনি পিলের মধ্যে কি থাকে তাহলে? শুধুমাত্র প্রোজেস্ট্রোজেন। অ্যাডমিনিস্ট্রেশন লো ডোজ অফ দ্য প্রোজেস্টেরন থ্রু দ্য হোল অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, মানে টোটাল মেনস্ট্রুয়াল সাইকেল ধরে ধীরে ধীরে আমাদেরকে প্রোজেস্টেরন এক্ষেত্রে গ্রহণ করতে হবে, ঠিক আছে। আমরা সবাই জানি যে প্রোজেস্টেরন হরমোন যদি কোনোভাবে থেকে যায় তাহলে প্রেগনেন্সি মেনটেন করে, আর প্রেগনেন্সি যদি মেনটেন করে আমরা জানি সেক্ষেত্রে আর মেনস্ট্রুয়াল সাইকেল হয় না। তাহলে এক্ষেত্রে এই টার্গেটটাকেই নেওয়া হয়। বলছে প্রিভেন্ট দ্য ফার্টিলিটি উইদাউট ইনহিবিটিং দ্য ওভিউলেশন। দেখো এটা কি করে? এটা ওভিউলেশন হতে দেয় না, যেহেতু প্রোজেস্টেরন লেভেল বেশি হয়ে যায় তাহলে আর ওভিউলেশন হয় না, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রডিউস দ্য সার্ভাইকাল অ্যান্ড দ্য এন্ডোমেট্রিয়াল মিউকাস। এটা কি করবে? এই যে মিনিপিল আমরা যদি নিই, হরমোন প্রোজেস্ট্রোজেন যদি নিই, সেটা যেমন ওভিউলেশনকে ইনহিবিট করছে এবং তার সঙ্গে সঙ্গে সার্ভাইকাল এবং এন্ডোমেট্রিয়াম মিউকাসকে তৈরি করছে এবং প্রিভেন্ট অর রিটার্ড দ্য এন্ট্রি অফ দ্য স্পার্ম এবং ডিক্রিজ দ্য মর্টিলিটি অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। তার মানে স্পার্ম আর ফ্যালোপিয়ান টিউবে যেতে পারে না, এটাই মিনিপিল এইভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে মিনিপিল টোটাল মেনস্ট্রুয়াল সাইকেল জুড়ে খাওয়া হয়। এরপরে দেখ ডোজ অফ কম্বাইন্ড পিল। কম্বাইন্ড পিলের মধ্যে প্রোজেস্ট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেন থাকে। বলছে দ্য পিল ইজ গিভেন ফর 21 কনজিকিউটিভ ডেজ। এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, 21 দিন এটাকে দেয়া হবে। বিগিনিং অন দ্য 5th ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। তার মানে দেখ এখানে আমি ছবির সাহায্যে কত সুন্দরভাবে এটা বুঝিয়ে দিয়েছি, দেখ। অর্থাৎ আমরা যখন এই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা যখন খাবো, মনে কর তার 1 থেকে 4 দিন মেনস্ট্রুয়াল ফেজ হয়েছে, তার মানে 5 থেকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, আচ্ছা এখানে কত? 1 2 3 4 5 6 7, তার মানে এখানে 7 দিন খাচ্ছে, 7 আর 7 14, 14 আর 3 17, 18 19 20 21। তার মানে কি এই যে মিনি পিল আমরা যেটা খাচ্ছি, মানে বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা যেটা খাচ্ছি, দ্য পিল ইজ গিভেন ফর 21টা কনজিকিউটিভ ডেজ, প্রতিদিন এটা খেতে হবে। বিগিনিং অন দ্য 5th ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেল, বোঝানোর জন্য এটা বলছি, তার মানে 5 নম্বর দিন থেকে শুরু করছে, যেটা সবুজ কালারে লিখেছি, তো সেখান থেকে শুরু করছি এবং 5 থেকে 25 দিন, তার মানে 21 দিন এটাকে আমরা খেলাম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখ এনসিআরটিতে কি বলছে? এনসিআরটিতে বলছে স্টার্টিং উইদিন দ্য ফার্স্ট 5 ডেজ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল,
তাহলে আচ্ছা ঠিক আছে, এবার দেখ আফটার এ গ্যাপ অফ দ্য 7 ডেজ, তারপরে দেখ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 7 দিন গ্যাপ দেওয়ার পরে, ঠিক আছে, আফটার এ গ্যাপ অফ 7 ডেজ ইট হ্যাজ টু বি রিপিটেড সেম প্যাটার্ন, আবার 21 দিন খেতে হবে। সিম্পলি কি 21 দিন খাবো, তারপরে আবার 7 দিন গ্যাপ দেব, আবার 21 দিন খাবো, কিন্তু যে 7 দিন আমরা গ্যাপ দেব সেই সময় আমাদেরকে আয়রন ট্যাবলেট খেতে হবে। ঠিক আছে, এই সময় আমাদেরকে আয়রন ট্যাবলেট খেতে হবে। এনসিআরটিতে এটা বলছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিয়ম, কিন্তু এনসিআরটিতে লেখা আছে স্টার্টিং উইদিন দ্য ফার্স্ট 5 ডেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল, বলছে প্রথম থেকেই খেতে হবে এটা। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যেটা বলছি এটা 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 বোঝার জন্য এ করবি, 21 দিন পর্যন্ত এটা আমরা খেলাম, 7 দিন গ্যাপ দিলাম, এই যে গ্যাপেতে আয়রন ট্যাবলেট খেলাম, আবার ফের আমরা কি করব, আবার এটাকে স্টার্ট করব। সো ইন দ্য গ্যাপ অফ দ্য 7 ডেজ আয়রন ট্যাবলেট কনজিউম কম্পেনসেট দ্য ব্লাড লস। ঠিক আছে, আচ্ছা এবার দেখ ডিউরিং দিস 21 দিন, এই 21 দিন যে সময় আমরা খাচ্ছি সেই সময় কি ঘটনা ঘটছে, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন মেক দ্য এন্ডোমেট্রিয়াম থিক অ্যান্ড ইনহিবিট দ্য ওভিউলেশন। এর ফাংশনটা কি, যেহেতু দুটো হরমোনকে একসঙ্গে দিচ্ছি তাহলে এন্ডোমেট্রিয়াম অনেক থিক হয়ে যায়, কোনো রকম ওভিউলেশন হয় না। বাট অ্যাজ সুন অ্যাজ স্টপ ফ্রম দ্য 26th ডে, তার মানে 6 নাম্বার দিনে আমরা কি করছি, এটাকে খাচ্ছি না। এটা বোঝা যাচ্ছে তো, একটু বল, বুঝতে পারছিস কি? হ্যাঁ তাহলে 26তম দিনে যখন আমরা এই বড়িটাকে আর খেলাম না তখন কি হবে, দ্য ওয়াল ব্রেক অ্যান্ড দ্য ব্লিডিং অকার, সঙ্গে সঙ্গে কি হবে, প্রোজেস্টেরন সবসময় এন্ডোমেট্রিয়াম ওয়ালকে মেনটেন করে, কিন্তু যখনই আমরা 26তম দিনে এটা আর খাচ্ছি না তখন প্রোজেস্টেরন লেভেল প্রচুর ড্রপ করে যাচ্ছে এবং ব্লিডিং অকার্স করছে। সো ইট ইজ কল্ড উইথড্রল ব্লিডিং রেদার দ্যান মেনস্ট্রুয়াল ব্লিডিং। তাহলে এটাকে আমরা বলছি উইথড্রল ব্লিডিং, কেন, কারণ আমরা ওসিপি খাওয়াটা বন্ধ করে দিয়েছি, এন্ডোমেট্রিয়াম ওয়াল হঠাৎ করে রাপচার করে যাচ্ছে, তো এটাকে আমরা বলবো উইথড্রল ব্লিডিং, এটা কিন্তু ন্যাচারাল মেনস্ট্রুয়াল ব্লিডিং নয়। এবং সেই জন্যই এই 7 দিন আমাদেরকে বেশি করে আয়রন ট্যাবলেট খেতে হবে, মানে 7 দিন আয়রন ট্যাবলেট খেতে হবে। তাহলে এই যে পিল আছে কিভাবে কাজ করছে দেখ, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেল, এখানে হরমোন দেয়া থাকে, আমাদের মনে হয় যে হরমোন যেহেতু দেয়া আছে তাহলে তো ভালো, সেটা আরও প্রেগনেন্সি ঘটাবে, কিন্তু এরা নেগেটিভ ফিডব্যাক দেয়। দেখ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যেটা নেগেটিভ ফিডব্যাক দেয় হাইপোথ্যালামাসকে, হাইপোথ্যালামাসকে যদি নেগেটিভ ফিডব্যাক দেয়, হাইপোথ্যালামাস থেকে আমরা জানি যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজড হয়, তার পরিমাণ কমে যাবে। যদি তার পরিমাণ কমে যায় তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারিতে এলএইচ আর এফএসএইচ এর পরিমাণ কমে যাবে। যেহেতু এলএইচ এর পরিমাণ কমে যাচ্ছে তাহলে কোনো রকম ওভিউলেশন হচ্ছে না, এলএইচকে আমরা বলবো ওভিউলেশন ইনডিউসিং হরমোন। যেহেতু কোনো রকম ওভিউলেশন হচ্ছে না সেই জন্য কি হচ্ছে, সেই কারণের জন্য আর প্রেগনেন্সি হচ্ছে না। সো বাই অ্যাকশন অফ দ্য হাইপোথ্যালামাস ইনহিবিট সিক্রেশন অফ দ্য এলএইচ, দিস ইন টার্ন ইনহিবিট দ্য ওভিউলেশন, ইন্ডিউস দ্য এন্ডোমেট্রিয়াল চেঞ্জেস, এবং এন্ডোমেট্রিয়ামের বিভিন্ন পরিবর্তন ঘটায়, ইনহিবিট দ্য ইমপ্ল্যান্টেশন অফ দ্য ব্লাস্টোসিস্ট, তাতে ব্লাস্টোসিস্ট আর এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেড হতে পারে না। অল্টার দ্য কোয়ালিটি অফ দ্য সার্ভাইকাল মিউকাস, সার্ভাইকাল মিউকাসের কোয়ালিটিকেও কিন্তু চেঞ্জ করে দেয়। সো প্রিভেন্ট আর রিটার্ড দ্য এন্ট্রি অফ দ্য স্পার্ম। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে দেখ একটা নোট দেখে নে, বলছে পিলস আর ভেরি এফেক্টিভ উইথ দ্য লেজার সাইড এফেক্ট। এই যে পিল যেগুলো আমরা খাচ্ছি এর সাইড এফেক্ট কিন্তু খুব কম এবং কারেক্টলি ইউজড আর 100% সাকসেসফুল। পিলকে যদি আমরা সঠিকভাবে ইউজ করি তাহলে সেটা 100% সাকসেসফুল হতে পারে। ঠিক আছে, এরকমই কন্ট্রাসেপটিভ পিলের একটা এক্সাম্পল আছে, তো তার নাম হচ্ছে সহেলি, যেটাকে আমরা প্রথম থেকে শুরু করেছিলাম। ডেভেলপড বাই দ্য CDRI লখনৌ, ইট ইজ দ্য নন স্টেরয়েডাল ওসিপি, ইট ইজ ওয়ান্স এ উইক পিল, মানে সপ্তাহে একটা করে খেতে হবে, ভেরি ফিউ সাইড এফেক্ট অ্যান্ড হাই কন্ট্রাসেপটিভ ভ্যালু। তাহলে সহেলি হচ্ছে মডার্ন ডেভেলপড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আগে আমরা যেটা দেখছিলাম যে 21 দিন খেতে হচ্ছে, 7 দিন গ্যাপ দিতে হচ্ছে ইত্যাদি, এই সমস্ত বার্ডেন কিন্তু সহেলির ক্ষেত্রে থাকে না। এটা কি হচ্ছে, সপ্তাহে একদিনই আমরা খেয়ে নিলাম। সো সহেলি অ্যাক্ট অ্যাজ ACRM। ঠিক আছে, সহেলি কেমনভাবে কাজ করছে, ACRM এর মতো কাজ করছে, সারফেস ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেশন। ইফ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিফাইড, দেখ এখানে সহেলি কি করছে, আমরা জানি এখানে এন্ডোমেট্রিয়াম আছে এবং এন্ডোমেট্রিয়ামের মধ্যে ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে। কি থাকে, ইস্ট্রোজেন রিসেপ্টর। আমরা যদি সহেলি খেয়ে নিই তাহলে কি হবে, সহেলি যদি খেয়ে নিই তাহলে ইস্ট্রোজেন রিসেপ্টর মডিফাই হয়ে যাবে। দেখ ইস্ট্রোজেন রিসেপ্টরকে এটা পরিবর্তন করে দেয়, তাহলে পার্টিকুলারলি সঠিক ইস্ট্রোজেন আর এখানে যুক্ত হতে পারছে না, তার ফলে এন্ডোমেট্রিয়ামের আর কিন্তু সেই যে চেঞ্জেসটা হওয়ার কথা সেটা আর হচ্ছে না। ঠিক আছে, সো সহেলি অ্যাক্ট অ্যাজ ACRM মানে সারফেস ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেশন।
ইফ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিফাইড, যদি ইস্ট্রোজেন রিসেপ্টর যদি মডিফাই হয়ে যায়, ইস্ট্রোজেন ক্যান নট বাইন্ড, দেখ ইস্ট্রোজেন আর বাইন্ড করতে পারছে না, সো নো প্রলিফারেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের কোনো প্রলিফারেশন হচ্ছে না এবং তার ফলে আর আমাদের ইমপ্ল্যান্টেশন হচ্ছে না। ঠিক আছে, এরপরে 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইমপ্ল্যান্টস আর ইনজেক্টেবলস। কি দেখবো আমরা? ইমপ্ল্যান্টস আর ইনজেক্টেবলস। ইমপ্ল্যান্টস মানে কি? ইমপ্ল্যান্টস হচ্ছে আর দ্য হরমোন কন্টেইনিং ডেভিসেস, এটাও কিন্তু হরমোন কন্টেইনিং ডেভিসেস। কি কি থাকে? প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। ঠিক আছে, হরমোন কন্টেইনিং ডেভিসেস এটাকে প্লেসড করা হয়। ঠিক আছে, আর হরমোন কন্টেইনিং ডেভিসেস আমাদের দেহের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়। কোথায় ঢুকিয়ে দেওয়া হবে? এখন তোর মনে হতে পারে যে ইমপ্ল্যান্টকে কোথায় দেবো? স্কিনের নিচে, সাবডার্মালি। আমরা জানি যে স্কিনেতে দুটো লেয়ার থাকে, একটা এপিডার্মিস একটা ডার্মিস। তো ডার্মিসের নিচে আমরা দিয়ে দেবো। কিভাবে সাজাবো তাকে? এইভাবে ফ্যান শেপেড ম্যানার, একদম ফ্যানের মতো, দেখ পাখার মতো এটাকে সাজিয়ে দেবো 1 2 3 4 5 6। সুতরাং এইরকম টাইপের একটা এক্সপ্ল্যান্ট যেটা আছে, তো তার নাম হচ্ছে নর প্ল্যান্ট। অনেক এক্সপ্ল্যান্ট আছে, একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তার নাম হচ্ছে নর প্ল্যান্ট। নর প্ল্যান্টের ক্ষেত্রে কি হয় বলছে? 6 সিলিকন ক্যাপসুল প্লেসড সাবডার্মালি, অর্থাৎ এগুলো সব হচ্ছে সিলিকন ক্যাপসুল, এটাকে স্কিনের নিচে দেওয়া হয় এবং ইফেক্টিভ পিরিয়ড ফর দ্য 5 ইয়ার্স, 5 বছর পর্যন্ত এটা আমাদের প্রেগনেন্সিকে হতে বাধা দেয়। ঠিক আছে, এটাও আমরা ইউজ করতে পারি। সুতরাং এটা হচ্ছে ইমপ্ল্যান্ট। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ইনজেক্টেবলস। দেখ ইনজেক্টেবলস মানে কি? ইনজেকশনের মধ্য দিয়ে দেয়া হবে, দেখো প্রোজেস্টেরন অ্যালন অর কম্বিনেশন অফ দ্য ইস্ট্রোজেন অর প্রোজেস্টেরন ইনজেক্টেড ইনটু দ্য বডি। তাহলে প্রোজেস্টেরন কেবলমাত্র দিতে পারে, যেমন আমরা মিনি পিলে দেখেছিলাম, সেটাকে ইনজেকশনের মধ্যে দিয়ে যখন দিচ্ছি তো তখন তাকে আমরা বলবো ইনজেক্টেবল। অথবা কম্বাইন্ড পিলে আমরা যেটা দেখেছিলাম যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, তো সেটাকেও ইনজেকশনের মধ্যে দিয়ে একসঙ্গে দিতে পারি। সো ওয়ার্কিং অফ দ্য ইমপ্ল্যান্ট আর দ্য ইনজেক্টেবলস আর সিমিলার টু পিল, এরা কিন্তু পিলের মতোই কাজ করে। এবং এখানে একটা নোট দেখ, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। মনে কর ধর আমরা কেউ এই কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করিনি, তখন আমাদের কয়টাস হয়ে গেছে, তো সেই সময় কি হবে? আমাদের এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে। বলছে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য প্রোজেস্ট্রোজেন অর দ্য পি ইস্ট্রোজেন কম্বিনেশন অর ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস উইদিন দ্য 72 আওয়ার্স অফ দ্য কয়টাস। তার মানে কি? এখানে কয়টাসের 72 ঘন্টার মধ্যে আমরা যদি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আমরা ইউজ করতে পারি। সো দিস অ্যাভয়েড দ্য পসিবল প্রেগনেন্সি বাই ক্যাজুয়াল সেক্স অর দ্য রেপ কেস। তো এই রকম ক্ষেত্রে 72 আওয়ার্স, প্রধানত 72 ঘন্টার মধ্যে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয়। এরকম একটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের এক্সাম্পল দেখ, মর্নিং আফটার পিল, রেকমেন্ডেড উইদিন দ্য 40, এবং এর থেকে হাই ডোজের আর একটা পিল আছে, বলছে রেকমেন্ডেড উইদিন দ্য 48 আওয়ার্স অফ দ্য আনপ্রোটেক্টেড কয়টাস, মর্নিং আফটার পিল, সেটাকে বলা হচ্ছে ডাবল ডোজ অফ দ্য কম্বাইন্ড পিল গিভেন। ঠিক আছে, এখানে কি করা হয়? দেখ দুটো ডোজ দেওয়া হচ্ছে 7টার সময়, সকাল 7টার সময়, যখন ওরকম ইন্টারকোর্স যখন হলো, সকাল 7টার সময় প্রথম ডোজ দেওয়া হয়, একসঙ্গে দুটো বড়ি খেয়ে নেব। আবার ফের 8টার সময় কি হবে? উইদিন দ্য 12 আওয়ার্স লেটার অ্যানাদার পিল দেব। ঠিক আছে, সেই জন্য আমি টাইম মেনশন করে দিয়েছি। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো মর্নিং আফটার পিল। 72 আওয়ার্সের মধ্যে 72 আওয়ার্স পিল, আবার মর্নিং আফটার পিল আরও উন্নত ধরনের, আরেকটুখানি মানে শক্তিশালী আরও তোর এমার্জেন্সি পিল। এতক্ষণ আমরা যেটা দেখলাম, তো সেগুলো হচ্ছে বিভিন্ন প্রসেস, ন্যাচারাল প্রসেস দেখলাম, প্লাস আরও ডিফারেন্ট প্রসেস দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্জিক্যাল মেথড। সার্জিক্যাল মেথড মানে কি? একদম সার্জিক্যাল মেথডস আর কল্ড দ্য স্যাটিসফ্যাকশন। সো ইট ইজ দ্য টার্মিনাল মেথড টু প্রিভেন্ট এনি মোর প্রেগনেন্সি, কোনো প্রেগনেন্সি যাতে না হয়, তো সেই জন্য সার্জিক্যাল মেথড এক্ষেত্রে ইউজ করা হয়। তো সার্জিক্যাল মেথডে ব্লক দ্য গ্যামেট টু ট্রান্সপোর্ট। দেখ সার্জিক্যাল মেথড ছেলেদের ক্ষেত্রে ভ্যাসেকটমি করা হয় আর মেয়েদের ক্ষেত্রে টিউবেকটমি করা হয়। দেখ ভ্যাসেকটমি জিনিসটা কি? একটমি কথার মানে হচ্ছে কাটা। ঠিক আছে, তাহলে ভাস ডিফারেন্সকে যদি আমরা কেটে দিই তাহলে সেটাই হচ্ছে ভ্যাসেকটমি, এটা একদম পার্মানেন্ট মেথড। দেখ এখানে আমরা জানি যে টেস্টিস আছে, আবার এটা স্ক্রোটাম নামক থলি আছে, আর এখানে ভাস ডিফারেন্স আছে। ঠিক আছে, এই ভাস ডিফারেন্স নর্মালি এরকম লম্বা এরকম থাকে, তো এটাকে কেটে এইভাবে বেঁধে দিলাম। তার মানে স্পার্ম যখন যাবে টেস্টিস থেকে, সেটা ভাস ডিফারেন্স হয়ে তো যাবে, তো এই জায়গাটা আর ক্রস করতে পারে না। তাহলে এখানে কি হবে? এটা আমাদের আর স্পার্ম আর যাবে না, মানে রিপ্রোডাকশন হচ্ছে, কয়টাস হচ্ছে, কিন্তু স্পার্ম আর যাচ্ছে না ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে। সুতরাং এটা হচ্ছে সার্জিক্যাল মেথড ইন মেল। সো স্মল ইনসেশন মেড থ্রু দ্য স্ক্রোটাম, এই যে স্ক্রোটাম নামক থলি আছে তার মধ্যে ইনসিশন করা হয়। আমি ছবি এঁকে দিয়েছি, ঠিক আছে, যাতে তোর বুঝতে কোনো অসুবিধা না হয়। সো ভাস ডিফারেন্স ইজ কাট অ্যান্ড দ্য টাইড আপ, এই ভাস ডিফারেন্সকে কাটা হয় এবং বেঁধে দেওয়া হয়। ট্রান্সপোর্ট অফ দ্য স্পার্ম ইজ ব্লকড।
সো হরমোনস আর স্টিল নর্মাল, তো ভ্যাসেক্টমিতে হরমোন কিন্তু তাও ঠিকঠাক থাকে, অ্যান্ড সিমেন উইদাউট দ্য স্পার্ম উইল কামস আউট। আমরা জানি যে সিমেনের মধ্যে কি থাকে, স্পার্ম এবং অন্যান্য ফ্লুইড মেটেরিয়ালস, তাহলে ফ্লুইড মেটেরিয়ালস যাবে কিন্তু স্পার্ম আর যাবে না, ঠিক আছে, কারণ স্পার্ম অনেক বড় বড় সেল। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টিউবেক্টমি। দেখ এখানে আমরা কি দেখছি, ইউটেরাস আছে, সার্ভিক্স আছে, এটা ওভারি আছে, আর এখানে ফ্যালোপিয়ান টিউব, দেখ ফ্যালোপিয়ান টিউবকে কেটে দেওয়া হয়েছে। বলছে সার্জিক্যাল মেথড ইন দ্য ফিমেল, সো স্মল ইনসেশন ইজ মেড থ্রু দ্য ভ্যাজাইন অর দ্য অ্যাবডোমেন। এটাকে কাটবো কি করে, এটা হচ্ছে তোর মাইক্রো সার্জারি, একটা ছোট্ট ছিদ্র করা হয় ভ্যাজাইন অথবা অ্যাবডোমেনে, এবং ফ্যালোপিয়ান টিউবকে কি করা হয়, কাটা হয় এবং সেটাকে বেঁধে দেওয়া হয়। হরমোনস আর নর্মাল, হরমোন ঠিকঠাক থাকে, কিন্তু ওভিউলেশন উইল অলসো অকার নর্মালি। কিন্তু এক্ষেত্রে কি হবে, ওভিউলেশন হলো কিন্তু ওভিউলেশন আর অ্যাম্পুলাতে হতে যাবে না ওভামটা, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে টিউবেক্টমি, যেটা ফ্যালোপিয়ান টিউবকে কাটা হয়। এরপরে দেখো, ফর কন্ট্রাসেপশন কনসালটেশন উইথ দ্য কোয়ালিফাইড মেডিকেল প্রফেশনাল ইম্পর্টেন্ট। তো আমরা এই কন্ট্রাসেপশন কিন্তু নিজেরা করতে পারবো না, আমাদের মেডিকেল প্র্যাকটিশনারকে তার সাহায্য নিতে হবে। দিস ইজ নট রেগুলার রিকোয়ারমেন্ট টু মেনটেন দ্য রিপ্রোডাক্টিভ হেলথ। আমাদের রিপ্রোডাক্টিভ হেলথকে মেনটেন করার জন্য সবসময় যে আমরা এটা ইউজ করবো সেরকম নয়, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে কিন্তু দিস ইজ নট রেগুলার রিকোয়ারমেন্ট। নসেয়া, বমি বমি ভাব, ইররেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং, ব্রেক থ্রু ব্লিডিং, অ্যাবডোমিনাল পেন, ইভেন দ্য ব্রেস্ট ক্যান্সার এক্ষেত্রে হতে পারে, ক্যান বি ইল এফেক্ট অর দ্য সাইড এফেক্ট। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে কন্ট্রাসেপটিভ মেথড পড়লাম তার একটা সাম আপ করে দিয়েছি দেখ। সুতরাং প্রথম যে মেথড আছে সেটা হচ্ছে টেম্পোরারি মেথড, আর পার্মানেন্ট মেথড যেটা আছে সেটা হচ্ছে পার্মানেন্ট মেথড। তার মানে পার্মানেন্ট মেথড মানে যেটা সার্জারি, ভ্যাসেক্টমি আর টিউবেক্টমি লাস্ট আমরা দেখলাম। আর টেম্পোরারি মেথডের মধ্যে কি কি আছে দেখ, ন্যাচারাল মেথড কি কি পড়েছে, ন্যাচারাল মেথডের মধ্যে সেফ পিরিয়ড পড়েছি, কয়টাস ইন্টারাপ্টাস পড়েছে, আর ল্যাকটেশনাল অ্যামোনারিয়া পড়েছি। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে বেরিয়ার মেথড, সো ইউজ অফ ডিফারেন্ট টাইপ অফ কন্ডমস আমরা পড়েছি, ঠিক আছে ফেম। তারপরে দেখ কেমিক্যাল মেথড কি, স্পার্মিসাইড, ফোম জেলি যেটা বলছিলাম, ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস আমরা পড়লাম যেটা কপার টি। তারপরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল পড়লাম, ডিফারেন্ট ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আর হচ্ছে ইমপ্ল্যান্টস। সুতরাং সিম্পলি পড়ার পরে তুই শুধু এই ছবিটা দেখে নিয়ে একটু চিন্তা করে নিবি, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে ওর মানে কন্ট্রাসেপটিভ মেথড। বোঝাতে পারলাম? ঠিক আছে, বল। হ্যাঁ, ক্লিয়ার তো? ক্লিয়ার। নোটটা কিন্তু লিখে নিবি, হ্যাঁ, না হলে ভুলে যাবি, ঠিক আছে। ঠিক আছে। নোটটা কেমন হয়েছে? ইনফরমেটিভ, ভালো, সাফিসিয়েন্ট। হ্যাঁ ইনফরমেটিভ, ভালো রে, সাফিসিয়েন্ট। হ্যাঁ, আর কিছু তোকে পড়তে হবে না, প্রতিটা চ্যাপ্টারের আমি নোট করে দিয়েছি। আমি যেটা বলছি দেখ, আমি তাহলে কষ্ট করে করেছি তো, হ্যাঁ, তোকে অত কষ্ট করতে হবে না, শুধু তুই শুধু দেখে দেখে লিখবি, ঠিক আছে, বুঝতে পারলি? শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সরি। হ্যাঁ, এবার দেখ, এরপরে আমরা পরের অংশে চলে এসেছি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা এমটিপি। ইট ইজ ইন্টেনশনাল অর ভলেন্টারি টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি। মানে কেউ হয়তো প্রেগনেন্ট হলো, আমাদের ইচ্ছা করলো যে সেটাকে আমরা সন্তানকে আমরা ক্যারি করব না, তো সেটাকেই আমরা বলবো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিফোর ফুল টার্ম। এখানে কি টার্ম আছে, বিফোর ফুল টার্ম অর ইনডিউসড অ্যাবর্শন, ঠিক আছে। তাহলে সন্তান ম্যাচিওর হওয়ার আগে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সেই এমব্রায়োকে টার্মিনেট করে ফেলছি, ঠিক আছে। তো সেই যে প্রসেসটা, তো সেটাই হলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। তো কখন আমরা এটা করতে পারি এমটিপি? দেখো বলছে রিলেটিভলি সেফ ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমস্টার। ফার্স্ট ট্রাইমস্টার মানে কি, আপ টু 12 উইকস অফ প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সি পিরিয়ডের 12 সপ্তাহ, যেটা 84 দিন, যেটাকে আমরা বলছি ফার্স্ট ট্রাইমস্টার। তো এই সময়ের মধ্যে এটা কিন্তু সেফ। এই টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, আমি নোটে যা লিখেছি। এবং সেকেন্ড ট্রাইমস্টার অফ দ্য অ্যাবর্শন আর মাচ মোর রিস্কি। তাহলে 84 দিনের মধ্যে প্রথম ট্রাইমস্টারের মধ্যে কিন্তু মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করে ফেলতে হবে। কিন্তু কিছু ডিস্টার্বিং ট্রেন্ডস আছে দেখ। ডিস্টার্বিং ট্রেন্ডস তাহলে কি হচ্ছে? বলছে এমটিপি পারফর্মড ইললিগালি
বাই আনকোয়ালিফাইড কোয়াক্স। অনেক সময় এরকম হয় আমাদের চোখের বাইরে এই সমস্ত ঘটনা ঘটে যায়। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, কারোর হয়তো অবাঞ্ছিত প্রেগনেন্সি হয়েছে, সে তখন কি করলো, সে তখন কোয়াক ডাক্তারের কাছে, কোয়াক ডাক্তার মানে কি, কোয়াক ডাক্তার মানে হচ্ছে যারা তোর অতটা তারা প্রফেশনাল নয়, তো সেই ডাক্তারের কাছে গিয়ে তারা প্রেগনেন্সিকে টার্মিনেট করলো। সো দিস ইজ নট অনলি আনসেফ, এটা কেবলমাত্র আনসেফই তাই নয়, এর সঙ্গে সঙ্গে এর ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এগুলো ডিস্টার্বিং ট্রেন্ডস। মিসইউজ অফ দ্য অ্যামনিওসেন্টেসিস। দেখ, অ্যামনিওসেন্টেসিসের মধ্য দিয়ে আমরা যদি জেনে যাই যে আমাদের সন্তান কন্যা হবে না পুত্র হবে, এবার আমার মনে হচ্ছে যে আমি কন্যা চাই না, তখন কি হবে, তখন আমি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করে দেব। সুতরাং ডিটারমাইন সেক্স অফ দ্য আনবর্ন চাইল্ড ইফ দ্য ফিটাস ইজ ফিমেল, ইট ফলো দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, দিট ইজ টোটালি ইল্লিগাল। এটা সম্পূর্ণ ইল্লিগাল। এবং রেকর্ড এখানে কি বলছে দেখ, নিয়ারলি 45 থেকে 50 মিলিয়ন অফ দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আর পারফর্মড অল ওভার ওয়ার্ল্ড ইন এ ইয়ার। প্রত্যেক বছর অন্তত 45 থেকে 50 মিলিয়ন এমটিপি পারফর্ম করা হয়, যেটা হচ্ছে 1/5 অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য কনসিভড প্রেগনেন্সি ইন এ ইয়ার। ঠিক আছে, অ্যান্ড সিগনিফিক্যান্টলি কন্ট্রোল দ্য পপুলেশন দো ইট ইজ নট দ্য এইম অফ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। দেখ, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির সাহায্যে আমরা জনবিস্ফোরণকে প্রতিরোধ করতে পারি, এবং প্রত্যেক বছর অন্তত 45 থেকে 50 মিলিয়ন এমটিপি করা হয়। ঠিক আছে, যেটা হচ্ছে 1/5 অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য কনসিভড প্রেগনেন্সি। যত এক বছরে যত প্রেগনেন্সি যত হচ্ছে, তার 1/5কে আমরা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করে দিই। ঠিক আছে, এর ফলে পপুলেশনকে কন্ট্রোল করা গেছে, কিন্তু এটা কিন্তু নট এইম অফ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এই জায়গাটা বুঝতে পেরেছিস, এই স্ট্যাটিস্টিক্সটা? ঠিক আছে, তাহলে কি, যে 5 ভাগ প্রেগনেন্ট হচ্ছে তার 1 ভাগকে মানুষ এমটিপি করে দিচ্ছে, তার সংখ্যাটা কত, 45 থেকে 50 মিলিয়ন। এর ফলে পপুলেশন কন্ট্রোল করা গেছে যদিও, কিন্তু এটা কিন্তু এমটিপির টার্গেট নয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিছু লিগাল স্টেপ নেওয়া হয়, মানুষ যখন তখন এই যে এমটিপি করতে পারবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিগালাইজড এমটিপি ইন 1971। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিকে আইন করে দিয়েছে টু অ্যাভয়েড ইটস মিস ইউজ। কবে? 1971 সালে। কি করেছে? এমটিপি সেফার উইদিন দ্য ফার্স্ট 12 উইক অফ প্রেগনেন্সি। বলছে প্রথম 12 সপ্তাহের মধ্যে তুমি এমটিপি করতে পারো, কিন্তু চেক ইললিগাল ফিমেল ফিটিসাইড হুইচ আর রিপোর্টেড টু বি হাই ইন ইন্ডিয়া। কিন্তু মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির মধ্যে দিয়ে মেয়ে হয়েছে বলে যে ফিমেলকে আমরা মেরে ফেলবো, সেটা কিন্তু করলে হবে না। যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এমটিপি করতে পারি, তবে সেই এমটিপি 12 সপ্তাহের মধ্যে করতে হবে। এটা 1971 সালের আইন। কিন্তু এরপরে কি হলো, এই 1971 সালের আইনকে 2017 সালে সংশোধন করা হলো, এমটিপি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন। এমটিপি ক্যান বি পারফর্মড ইফ প্রেগনেন্সি ইজ আপ টু 12 উইক। যদি 12 সপ্তাহ পর্যন্ত প্রেগনেন্সি যদি থাকে, সময়টা সেই সময় করা যায়, তো এমটিপি ক্যান বি ডান আন্ডার দ্য ওপিনিয়ন অফ দ্য 2 মেডিকেল প্র্যাকটিশনার, দ্যাট ইজ দ্য রেজিস্টার্ড। ভালো করে শোন, তাহলে প্রেগনেন্সি পিরিয়ড যদি 12 সপ্তাহের মধ্যে হয়, প্রথম 84 দিনের মধ্যে কেউ যদি এমটিপি করতে চায়, তাহলে একটা ডক্টরকে লাগবে। ঠিক আছে, কোনো কোয়াকের দিয়ে করলে হবে না, তাহলে কিন্তু তার মৃত্যু হতে পারে মায়ের। তো সেই জন্য সেটা ব্যান করে দেওয়া হয়েছে, কোনো কোয়াক ডাক্তার বা এরকম কাউকে দিয়ে করলে হবে না, একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়ে করাতে হবে। কিন্তু যদি প্রেগনেন্সি যদি মোর দ্যান 12 উইক হয়ে যায় বাট লেস দ্যান 24, তাহলে কি হবে, এমটিপি শুড বি ডান আন্ডার দ্য ওপিনিয়ন অফ অ্যাট লিস্ট 2 রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। ঠিক আছে, এই দুটো কেসেই কিন্তু কি হবে, দ্য গ্রাউন্ড অফ দ্য এমটিপি ফর বোথ কেসেস, কন্টিনিউয়েশন অফ দ্য প্রেগনেন্সি ইনভলভ দ্য রিস্ক অফ মাদার লাইফ অর দ্য ফিজিক্যাল ইঞ্জুরি অর দ্য মেন্টাল হেলথ। আমরা তখনই এমটিপি করব যদি মায়ের যদি রিস্ক থাকে লাইফের, অথবা সেই প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের যদি কোনো ফিজিক্যাল ইনজুরি হয় অথবা কোনো মানসিক সমস্যা হয়, সেই সময় আমরা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে পারি। এবং চাইল্ডের যদি কোনো রকম রিস্ক থাকে, সাফার ফ্রম দ্য মেন্টাল অর দ্য জেনেটিক্যাল অ্যাবনর্মালিটি, আমরা অ্যামনিওসেন্টেসিস করে আমরা দেখে নিলাম যে শিশুর কোনো রকম সমস্যা আছে কিনা, তো সেরকম কোনো জেনেটিক্যাল যদি কোনো রকম অ্যাবনর্মালিটি থাকে বা সেটা যদি সিরিয়াসলি হ্যান্ডিক্যাপ্ট হতে পারে, সেরকম ক্ষেত্রে আমরা এমটিপি করব। তাহলে কোনো একজন মা সে টার্গেট নিল মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করবে, এই সমস্ত কারণের জন্য মায়ের সমস্যা হতে পারে অথবা সন্তানের সমস্যা হতে পারে। তো এই দুটো কাজের জন্য তখন
ডক্টর দেখে নেবেন যে 12 উইক হয়েছে কিনা। যদি 12 উইক হয় তাহলে একটা ডাক্তার করতে পারবে, আর যদি 12 উইকের যদি বেশি হয় তাহলে দুটো ডাক্তার এটা করবেন মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। ঠিক আছে, একটা সাজেশন বা অ্যাওয়ারনেস, নট টু বি ডান বাই আনকোয়ালিফাইড কোয়াক। আনকোয়ালিফাইড কোয়াক দিয়ে করলে হবে না। এফেক্টিভ কাউন্সেলিং টু অ্যাভয়েড, কাউন্সেলিং করতে হবে টু অ্যাভয়েড দ্য আনপ্রোটেক্টেড কয়টাস, যাতে আনপ্রোটেক্টেড কয়টাস যাতে না করে, এবং রিস্ক ফ্যাক্টর ইনভলভ দ্য ইললিগাল অ্যাবর্শন। এই যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করা হচ্ছে বা ইললিগাল অ্যাবর্শন করছে, সন্তানকে প্রেগনেন্ট হচ্ছে কিন্তু তাকে আমরা মেরে ফেলছি, ভ্রূণকে হত্যা করছি, তো তার রিস্ক আছে সেটা মানুষকে বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে। মোর হেলথ কেয়ার ফেসিলিটিস, আরও ফেসিলিটিস দিতে হবে, আরও উন্নত পরিষেবা দিতে হবে যাতে ঠিকঠাকভাবে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করা যায়। ঠিক আছে, বুঝতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখ, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, STI। ইনফেকশন অর দ্য ডিজিজেস ট্রান্সমিটেড থ্রু দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স আর কল্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অর দ্য ভেনারেল ডিজিজ। এটাকে কি বলা হয়? ভেনারেল ডিজিজ অর রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে, তাহলে দো অল পার্সন আর ভালনারেবল টু দিস ইনফেকশন, আমাদের যত ব্যক্তি আছে সবাই কিন্তু ভালনারেবল, মানে কি তারা রিস্ক থাকতে পারে, ভালনারেবল মানে কি হতেও পারে। সো ইনসিডেন্ট রিপোর্টেড ভেরি হাই ইন দ্য এজ গ্রুপ 15 থেকে 24 ইয়ার্স। যদিও এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যে কোনো এজ গ্রুপে হতে পারে, কিন্তু সব থেকে বেশি রিস্ক যেটা থাকে 15 থেকে 24 বছর বয়সে। এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এগুলো আর কিছুই নয়, এগুলো বিভিন্ন রকমের ডিজিজ যেগুলো বিভিন্ন রকমের প্যাথোজেন করে। প্রচুর পরীক্ষাতে কোশ্চেন দেয় কোন রোগটা কোন প্যাথোজেন করে। দেখ, এই রোগগুলো ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, প্রোটোজোয়া হতে পারে। ব্যাকটেরিয়াল সেক্সুয়ালি ট্রান্সমিটেডের এক্সাম্পল ডিজিজের নাম হচ্ছে সিফিলিস, প্যাথোজেনের নাম হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ট্রিপোনিমা প্যালিডাম কোন রোগ ঘটায়? সিফিলিস। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হচ্ছে গনোরিয়া, কে ঘটায়? নিসেরিয়া গনোরি। ক্ল্যামাইডিয়াসিস এটা ঘটায় ক্ল্যামাইডোডিয়া ট্র্যাকোমাটিস। ঠিক আছে, ভাইরাল কি ডিজিজ আছে? জেনিটাল হারপিস আছে, যেটা ঘটাচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস। জেনিটাল ওয়ার্ট আছে, মানে যেটাকে বলে জনন ইন্দ্রিয় আঁচিল, কে ঘটাচ্ছে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV। জেনিটাল ওয়ার্ট এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এইডস ভাইরাসের নাম কি? HIV। হেপাটাইটিস বি ভাইরাসের নাম কি? হেপাটাইটিস বি ভাইরাস। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, এবং কি হতে পারে? প্রোটোজোয়ান হতে পারে। প্রোটোজোয়ান মানে হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস যেমন ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। তাহলে STI, যে সমস্ত STI তুই যেগুলো দেখলি, সিমটমস কি? একদম এই ইনফেকশন হলে প্রথমে আমরা মাইনর সিমটমস দেখতে পাবো, মানে যে সিমটমসগুলো অতটা বেশি আমাদের মানে ক্ষতি করবে না, যেমন ইচিং, জনন ইন্দ্রিয় হয়তো ইচিং হচ্ছে। ফ্লুইড ডিসচার্জ, জননঙ্গ থেকে ফ্লুইড ডিসচার্জ হচ্ছে। স্লাইট পেন, হালকা যন্ত্রণা হচ্ছে। সোয়েলিং, জেনিটাল রিজিয়নে কোনো সোয়েলিং হলে এটা হচ্ছে আর্লি সিমটমস, তখনই আমাদের ডক্টরখানায় যেতে হবে। আর লেট সিমটমস তাহলে কি হচ্ছে? বলছে পেলভিক ইনফ্ল্যামেটরি ইনফেকশন ডিজিজ আর কি, PID। অ্যাবর্শন হতে পারে, স্টিল বার্থ হতে পারে, একটপিক প্রেগনেন্সি মানে ইউটেরাস ছাড়া অন্য জায়গায় প্রেগনেন্সি, ইনফার্টিলিটি এবং ক্যান্সার অফ দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এগুলো সব হচ্ছে লেট সিমটমস। ঠিক আছে, তাহলে আর্লি সিমটমস আর লেট সিমটমস আমরা দেখলাম। দেখ, বলছে আর্লি সিমটমস আর মাইনর অ্যান্ড হেন্স ক্যান কজ দ্য কমপ্লিকেশন লেটার। অর্থাৎ এই যে আর্লি সিমটমস এগুলো খুব কম এবং সেই জন্য এটা খুব বেশি জটিলতা সৃষ্টি করে না। সো টাইমলি ডিটেকশন অ্যান্ড দ্য প্রপার ট্রিটমেন্ট এক্ষেত্রে রিকোয়ার। ইনফেক্টেড ফিমেল মে অফেন অ্যাসিমটোম্যাটিক, মনে কর ধর কোনো ফিমেলকে হয়তো এই সমস্ত প্যাথোজেন অ্যাটাক করেছে কিন্তু কোনো সিমটমস দেখা যাচ্ছে না, অ্যান্ড হেন্স মে রিমেইন আনডিটেক্টেড ফর দ্য লং। এটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের একটা মানে গুরুত্বপূর্ণ নোট। ফিমেলরা হয়তো তাদের মধ্যে এই ভাইরাস বা ব্যাকটেরিয়া বা জীবাণু আছে, কিন্তু তারা অ্যাসিমটোমেটিক থাকতে পারে দীর্ঘদিন। STI কিভাবে ট্রান্সমিটেড হয়? অল আর বাই সেক্সুয়াল ইন্টারকোর্স, সব কিছু সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যে দিয়ে ট্রান্সমিটেড হয়। হেপাটাইটিস বি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে HIV অলসো ট্রান্সমিটেড বাই শেয়ারিং দ্য ইনজেকশন নিডলস। আমরা নিডল, এটা পরে আমরা হিউম্যান হেলথ আর ডিজিজে পড়ব, তাহলে HIV কিন্তু নিডলসের সাহায্যে ট্রান্সমিটেড হতে পারে। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে আমরা যে হসপিটালে যে সমস্ত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, ছুরি কাঁচি, সেগুলোকে ঠিকভাবে স্টেরিলাইজ যদি না করা হয় তাহলে সেটা হতে পারে। ব্লাড ট্রান্সফিউশন, রক্তের আদান প্রদানের মধ্য দিয়ে, এবং ফ্রম দ্য ইনফেক্টেড মাদার টু দ্য ফিটাস,
মায়ের থেকে সন্তানের মধ্যে যেতে পারে। সমস্ত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন কমপ্লিটলি কিউরেবল if early detected and the treated properly. So all STI are completely curable যদি আমরা আগে ডিটেক্টেড এবং ট্রিট করতে পারি। বাট হেপাটাইটিস বি অ্যান্ড দ্য HIV ইনফেকশন অ্যান্ড দ্য জেনিটাল হারপিস আর নট, মাথায় রাখবি, হেপাটাইটিস বি, HIV ইনফেকশন এবং জেনিটাল হারপিস কিন্তু কমপ্লিটলি কিউরেবল নয়। অল দ্য পার্সনস আর ভালনারেবল টু STI বাট ভেরি হাই অ্যামং দ্য, যেটা আগে বলেছিলাম 15 থেকে 24 বছর বয়সে সব থেকে ভেরি হাই থাকে এই মানে তোর ইনফেকশনের রিস্ক ফ্যাক্টর বেশি থাকে। প্রিভেনশন কি? অ্যাভয়েড দ্য আননোন সেক্স পার্টনার, অর্থাৎ অজানা সেক্স পার্টনারকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড দ্য মাল্টিপল সেক্স পার্টনার, অনেকগুলো সেক্স পার্টনার ইউজ করলে হবে না। অলওয়েজ ট্রাই টু ইউজ দ্য কন্ডমস ডিউরিং দ্য কয়টাস। ইন কেস অফ ডাউট গো টু কোয়ালিফাইড ডক্টর ফর আর্লি ডিটেকশন অ্যান্ড দ্য গেট দ্য কমপ্লিট ট্রিটমেন্ট। আমরা যে সিমটমস যেগুলো দেখলাম ওগুলো দেখলে আমাদেরকে ডক্টরখানায় গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট করাতে হবে। ঠিক আছে। রিপ্রোডাক্টিভ হেলথে আরও একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে ইনফার্টিলিটি, মানে বন্ধাত্ব। এতক্ষণ তো আমরা পড়লাম যে প্রেগনেন্সি, কীভাবে প্রেগনেন্সি মেনটেন করতে হয় এবং কীভাবে বার্থ কন্ট্রোল করতে হয় এই সবগুলো, কিন্তু এমন কিছু আমরা মানুষ আছি যাদের কি কোনো সন্তান নেই। সো রিপ্রোডাক্টিভ হেলথ ডিসকাশন ইজ ইনকমপ্লিট উইদাউট এ মেনশন অফ ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি যদি আমরা মেনশন যদি না করি তাহলে রিপ্রোডাক্টিভ হেলথের যে ডিসকাশন এটা ইনকমপ্লিট থাকবে, অসম্পূর্ণ রয়ে যাবে। ইনফার্টিলিটি কাকে বলে? ইনফার্টিলিটি মেল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফিমেল ক্যান বি ইনফার্টাইল। পুরুষও ইনফার্টাইল হতে পারে, বন্ধা হতে পারে, অথবা স্ত্রীও হতে পারে। প্রবলেমটা কোথায়? প্রবলেমস ইন মেল। দেখ, মেলরা কেন ইনফার্টাইল হয়? যদি লো স্পার্ম কাউন্ট হয়, অর্থাৎ সিমেনের মধ্যে শুক্রাণুর পরিমাণ যদি কম থাকে, যেটাকে বলে অলিগোস্পার্মিয়া। ইরেকটাইল ডিসফাংশন, মানে পেনিস যদি ঠিকঠাকভাবে ইরেক্ট হতে না পারে। অ্যাবনর্মাল শেপ, সাইজ অ্যান্ড দ্য মডেলিটি অফ দ্য স্পার্ম, স্পার্মের শেপ, সাইজ এবং স্পার্মের মুভমেন্ট যদি ঠিকঠাক না হয়, তাহলে সেগুলো এই সমস্ত কারণের জন্য কোনো পুরুষ ইনফার্টাইল বা বন্ধা হতে পারে, সন্তান উৎপাদনে অক্ষম হতে পারে। প্রবলেমস ইন ফিমেল কি হবে? ইররেগুলার ওভিউলেশন, ওভিউলেশন যদি রেগুলার না হয়, ইররেগুলার হয়। এন্ডোমেট্রিয়াম নট ফেভারেবল ফর ইমপ্ল্যান্টেশন, এন্ডোমেট্রিয়াম ফেভারেবল নয় ইমপ্ল্যান্টেশনের জন্য। ঠিক আছে, মানে ব্লাস্টুলা এন্ডোমেট্রিয়ামে যুক্ত হচ্ছে না, তাদের প্রবলেম আছে। এবং এগ নট কালেক্টেড বাই দ্য ফ্যালোপিয়ান টিউব, আমরা আগে বার্থ কন্ট্রোল মেথডে দেখছিলাম যে ফ্যালোপিয়ান টিউবকেও কিন্তু বিভিন্ন বার্থ কন্ট্রোল প্রসিডিওর যেগুলো সেগুলো কন্ট্রোল করছে, যাতে ওভাম যেটা ওভারি থেকে রিলিজড হচ্ছে সেটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকতে না পারে। সুতরাং কোনো মহিলা আছে যাদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব ডিম্বাণুকে কালেক্ট করতে পারছে না, তারাই ইনফার্টাইল হতে পারে। কোনো মহিলা আছে যাদের এন্ডোমেট্রিয়াম ফেভারেবল নয়, তারাই ইনফার্টাইল হতে পারে। অথবা ওভিউলেশন যাদের ক্ষেত্রে ইররেগুলার হচ্ছে, তারা ইনফার্টাইল হতে পারে। দেখ, বলছে নোট ডিজিজেস, ড্রাগস অ্যান্ড দ্য ইমিউনোলজিক্যাল অর ইভেন দ্য সাইকোলজিক্যাল প্রবলেম মে লিড টু ইনফার্টিলিটি। এই যে ইনফার্টিলিটির জন্য বিভিন্ন ডিজিজ হতে পারে, বিভিন্ন ডিজিজের জন্য বিভিন্ন ওষুধ খেলে অথবা ইমিউনোলজিক্যাল এমনকি সাইকোলজিক্যাল প্রবলেম ইনফার্টিলিটি ঘটাতে পারে। ঠিক আছে, ইনফার্টিলিটির কারণটা কি? এইগুলো। ইনফার্টিলিটি ইজ কাপলস আর আনএবল টু কনসিভ ইভেন আফটার আনপ্রোটেক্টেড কয়টাস ফর 2 years। 2 বছর হয়তো তাদের প্রজনন হচ্ছে 2 বছর ধরে, কিন্তু কোনো সন্তান হচ্ছে না, তো সেটাকেই আমরা বলবো ইনফার্টিলিটি। কখন আমরা ইনফার্টাইল বুঝতে পারবো? আনপ্রোটেক্টেড কয়টাস হচ্ছে 2 years, কিন্তু তাতেও সন্তান হচ্ছে না, কনসিভ করছি না, তো তখনই আমরা বুঝবো যে আমরা ইনফার্টাইল হয়ে গেছি। এবার দেখো, এখানে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, যেটাকে বলা হচ্ছে ART, বলছে ফার্টিলিটি ক্লিনিক্স ডায়াগনোস অ্যান্ড কারেক্ট দ্য ইনফার্টিলিটি প্রবলেম। সেই জন্যই বিভিন্ন ফার্টিলিটি ক্লিনিক আছে, তারা দেখে নেবে যে ইনফার্টিলিটির কারণটা কি। ঠিক আছে, হোয়েন সাচ কারেকশন আর নট পসিবল, যখন এই কারেকশনটা পসিবল হয় না, কাপলস আর হেল্পড বাই দ্য সার্টেন স্পেশাল টেকনিক কল দ্য ART। ভালো করে শোন, তাহলে কেউ হয়তো ইনফার্টিলিটি নিয়ে গেল, তখন বিভিন্ন ফার্টিলিটি ক্লিনিকে গেল, সেই ফার্টিলিটি ক্লিনিক প্রবলেমকে কারেক্ট করে দেবে। কিন্তু কারেকশন যদি না হয়, তারপরেও যদি না হয়, তখন স্পেশাল টেকনিক ইউজ করতে হবে, যাকে আমরা বলবো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। তো এই অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির মধ্য দিয়ে ইনফার্টাইল যে কাপেল আছে তাদেরকে আমরা সন্তান উপহার দিতে পারি। তো ART কীরকম হবে? ART হতে পারে IVF এবং হতে পারে ইন ভিভো ফার্টিলাইজেশন।
আইভিএফ মানে কি? আইভিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন, মানে ফিমেল দেহের বাইরে শুক্রাণু এবং ডিম্বাণুকে যুক্ত করা হচ্ছে, সেটাকে আমরা বলবো ইনভিট্রো ফার্টিলাইজেশন। তাহলে বাইরেতে জাইগোট তৈরি করছি, তাহলে জেডআইএফটি তাকে আমরা বলবো জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, এবং আইসিএসআই এগুলো কি আমরা দেখছি। আর ইনভিভো ফার্টিলাইজেশন মানে কি? দেহের মধ্যে ফার্টিলাইজেশন হচ্ছে, যেমন জিআইএফটি আর এআই। ঠিক আছে, জিআইএফটি মানে গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। তাহলে দেখ, ফার্টিলাইজেশন মানে কি? শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হচ্ছে, সেটাই ফার্টিলাইজেশন, তার ফলে জাইগোট তৈরি হচ্ছে। তাহলে যদি কোনো ফিমেলের ক্ষেত্রে ফার্টিলাইজেশনই যদি না হয়, তাহলে বাইরে থেকে ফার্টিলাইজেশন করো, তার অন্যান্য অর্গান হয়তো ঠিকঠাক আছে, বাইরে থেকে ফার্টিলাইজেশন করে সেই জাইগোটকে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে ইমপ্ল্যান্ট করে দাও। সুতরাং এটাই হচ্ছে আইভিএফ। আবার কোনো ক্ষেত্রে কি হচ্ছে, হয়তো গ্যামেটের কোনো সমস্যা আছে, তখন সেক্ষেত্রে জিআইএফটি আর এআই করা হয়, মানে এখানে ফিমেল দেহের মধ্যেই কিন্তু ফার্টিলাইজেশন ঘটানো হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখ আইভিএফ এর প্রসেসটা দেখে নাও। বলছে আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, সো ফার্টিলাইজেশন আউটসাইড দ্য বডি ইন অলমোস্ট দ্য সিমিলার কন্ডিশন অ্যাজ দ্যাট ইন বডি। ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে কি? মানে ফার্টিলাইজেশন করা হবে ফিমেল বডির বাইরের দিকে, একদম যেভাবে ফিমেল দেহের মধ্যে ফার্টিলাইজেশন হয়, তো সেটাকেই আমরা বলবো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। দেখ এক্ষেত্রে কি করা হয়, ফিমেল ডোনর মানে ফিমেল থেকে আমরা কি নিলাম, ওভাম নিলাম, এগ বের করে নিলাম, আর মেল থেকে আমরা কি বার করলাম, স্পার্ম বার করলাম। তারপরে এই এগ আর স্পার্মকে কি করবো, আমরা টেস্ট টিউবের মধ্যে দেবো, টেস্ট টিউবের মধ্যে তারা ফার্টিলাইজেশন হচ্ছে, তাহলে সেটা হচ্ছে জাইগোটে পরিণত হচ্ছে। সো দিস ইজ কল্ড আইভিএফ। এবার এই যে জাইগোট যেটা এলো, সেটাকে আমরা কি করব, দেখ বলছে দ্য জাইগোট অর আর্লি এমব্রায়ো, যেটা 8টা ব্লাস্টোমিয়ার, তাহলে শুধু একটা সিঙ্গেল সেল নয়, এই জাইগোটকে অথবা 8টা সেলযুক্ত ব্লাস্টোমিয়ারকে, আবার বলছি জাইগোটকে অথবা 8টা সেলযুক্ত ব্লাস্টোমিয়ারকে ট্রান্সফার টু দ্য ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করা হয়, এটাকেই বলা হয় জেডআইএফটি অর জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। সুতরাং ইনভিট্রো ফার্টিলাইজেশনের মধ্য দিয়ে ফিমেল বডির বাইরে জাইগোট তৈরি করা হলো, সেই জাইগোট অথবা 8 সেল স্টেজের ব্লাস্টোমিয়ারকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দেয়া হয়। আমি বলেছিলাম ফার্টিলাইজেশন কোথায় হয়, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে হয়, তাহলে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে ডিরেক্টলি জাইগোট ঢুকিয়ে দিচ্ছি, যেহেতু তাদের মধ্যে ফার্টিলাইজেশন হচ্ছে না। ঠিক আছে, মানে ফিমেল ন্যাচারাল বডিতে হচ্ছে না, সেটাকে বাইরে ফার্টিলাইজেশন ঘটিয়ে তাকে আমরা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তো এটাকেই আমরা বলবো জেডআইএফটি। দেখ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে জাইগোটকে ঢুকিয়ে দিলাম, জাইগোট ইন্ট্রা, জাইগোটকে ইন্ট্রা মানে ভিতরে দেয়া হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, এটাকেই আমরা বলবো জেডআইএফটি। ইনভিট্রো ফার্টিলাইজেশনের আর একটা প্রসেস দেখে নে, এমব্রায়ো উইথ মোর দ্যান 8 ব্লাস্টোমিয়ার, যখন 8টা ব্লাস্টোমিয়ার মানে আর্লি স্টেজের এমব্রায়োকে আমরা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দেবো, কিন্তু এটাকে আরও বাড়াচ্ছে, আরও সংখ্যা বাড়াচ্ছে। ঠিক আছে, মোর দ্যান 8 ব্লাস্টোমিয়ারকে আমরা কি করছি, ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, তখন আমরা ইউটেরাসের মধ্যে দিচ্ছি। জেডআইএফটি মানে কি, যেটাকে আমরা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিচ্ছি, ফ্যালোপিয়ান টিউব, আর ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার মানে কি ইউটেরাসের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা আরও ডেভেলপ এমব্রায়োকে আমরা দিয়ে দিচ্ছি, এটা তো আরও সুবিধা, কারণ জেডআইএফটিতে আবার এমব্রায়োকে এইখানে আসতে হবে, ইউটেরাসে আসতে হবে, কিন্তু ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফারে আমরা ডিরেক্টলি এমব্রায়োকে ইউটেরাসের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সুতরাং এই দুটো প্রসেসকে বলা হয় আইভিএফ এমব্রায়ো ট্রান্সফার। তাহলে আইভিএফ এমব্রায়ো ট্রান্সফার কোথায় হতে পারে, আইদার হতে পারে ফ্যালোপিয়ান টিউব অথবা ইউটেরাসে। যদি ফ্যালোপিয়ান টিউবে হয় তখন তাকে আমরা বলবো জেডআইএফটি, আর যদি ইউটেরাসে ডিরেক্টলি হয়, যেটা 8টা সেলে মানে মোর ডেভেলপড এমব্রায়োকে যদি আমরা এক্ষেত্রে ট্রান্সফার করব, তো তখনই তাকে আমরা বলবো ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। এবং দেখো আর একটা আছে, সেটা হচ্ছে আইসিএসআই। আইসিএসআই মানে কি ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। ধর এখানে ওভাম আছে, এবং ওভামের মধ্যে আমরা জানি যে ফার্টিলাইজেশন প্রসেসে স্পার্মকে অনেকটা দূর যেতে হয়, গিয়ে ধীরে ধীরে ওভামে সাইটোপ্লাজমে স্পার্মকে যেতে হয়, কিন্তু সরাসরি আমরা ইনজেকশনের মধ্য দিয়ে এগ সাইটোপ্লাজমে স্পার্মকে আমরা ইনপুট করতে পারি। সুতরাং সেই জন্যই বলা হচ্ছে ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, এ স্পার্ম ইজ ডিরেক্টলি ইনজেক্টেড ইন্টু দ্য ওভাম। সুতরাং স্পেশাল প্রসেস টু ফর্ম দ্য এমব্রায়ো ইন দ্য ল্যাবরেটরি, এর ফলে আমরা ল্যাবেতে আমরা এমব্রায়ো তৈরি করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে টেস্ট টিউব বেবি। দেখ বলছে আফটার আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশনের পর দ্য এমব্রায়ো ইজ ট্রান্সফার টু দ্য মাদার কল দ্য টেস্ট টিউব বেবি প্রোগ্রাম। ঠিক আছে,
তাহলে ফিমেল ওভাম, দেখ টেস্ট টিউব বেবি তৈরি করতে গেলে কি করতে হবে? অবভিয়াসলি ইন ভিট্রো ফার্টিলাইজেশন করতে হবে। কিন্তু ফিমেল ওভামকে তুই কিভাবে পাবি? এফএসএইচ কন্টেনিং ড্রাগ ইজ ইনজেক্টেড টু দ্য মাদার। একটা মা হয়তো চাইছে তার টেস্ট টিউব বেবি তৈরি হবে। টেস্ট টিউব বেবি মানে আচ্ছা একটু প্রসেসটা দেখ, তাহলে বুঝতে পারবি। একটা মা চাইছে সে হয়তো তার একটা সন্তান হবে, টেস্ট টিউব বেবি করবে, সুতরাং প্রথমেই সেই মাকে এফএসএইচ যুক্ত ড্রাগ ইনজেকশন করা হয় এবং তার ফলে কি হচ্ছে? স্টাডি দ্য ফলিকুলার গ্রোথ, তার ফলিকুলার গ্রোথের ডেভেলপমেন্ট হবে, সেটা ইউএসজি দিয়ে আমরা নোটিস করব। জাস্ট বিফোর দ্য ওভিউলেশন, জাস্ট ওভিউলেশন হওয়ার আগে এলএইচ ইনজেকশন করবো। সেই জন্য বলছিলাম মেনস্ট্রুয়াল সাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপ্রোডাক্টিভ বায়োলজির অন্তত 80% এই মেনস্ট্রুয়াল সাইকেলের কনসেপশন যদি না থাকে তুই বুঝতে পারবি না, ঠিক আছে? বিফোর রাপচারিং দ্য গ্রাফিয়ান ফলিকল, তার মানে এলএইচ দিয়ে দিয়ে গ্রাফিয়ান ফলিকল, এক্ষেত্রে বিফোর রাপচারিং আমরা জানি যে গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে কর্পাস লিউটিয়াম তৈরি করে, কিন্তু তার আগেই দিস আর কালেক্টেড বাই দ্য ল্যাপারোস্কোপ দিয়ে কালেকশন করে নিলাম। নাও উইথ দ্য হেল্প অফ মাইক্রোস্কোপ, দেখ তাহলে কি করছে? আমরা ইন্ডিউস করছে ফিমেলকে প্রথমে ওভামকে কালেক্ট করার জন্য। তাহলে প্রথমে এফএসএইচ দেবো, তারপর এলএইচ দেবো, গ্রাফিয়ান ফলিকলের ডেভেলপমেন্ট হলো এবং সেই ওভামকে আমরা কালেকশন করে নিলাম, ঠিক আছে? নাও উইথ দ্য হেল্প অফ দ্য মাইক্রোস্কোপ দ্য ওভাম কালেক্টেড ফ্রম দ্য গ্রাফিয়ান ফলিকলের ভেতর থেকে মাইক্রোস্কোপের সাহায্যে আমরা ওভামকে নিয়ে নিলাম এবং সেই ওভামকে একটা আর্টিফিশিয়াল কালচার মিডিয়ামে দিয়ে দিলাম। দেখ ডিম্বাণুকে আমরা কি করলাম? আর্টিফিশিয়াল কালচার মিডিয়াম, যেটাকে বলে F10 মিডিয়াম। কি বলবো আমরা? F10 মিডিয়াম, অর যেটাকে বলা হয় হুইটন মিডিয়াম। এখানে কি করা হবে? 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 থেকে 10 ঘন্টা রাখা হবে। তাহলে কোনো ফিমেল থেকে প্রথমে ওভামকে অবভিয়াসলি কালেকশন করতে হবে। ওভাম কোথায় থাকে? গ্রাফিয়ান ফলিকলের ভেতরে। গ্রাফিয়ান ফলিকলের ভেতর থেকে ওভামকে কালেকশন করতে গেলে প্রথমে তাকে ইন্ডিউস করতে হবে যাতে গ্রাফিয়ান ফলিকল ফিমেলের মধ্যে তৈরি হয়। সেটা পসিবল হবে যদি এফএসএইচ আর এলএইচ হরমোন ইনজেকশন করি। এবং দেখো এখানে মেলদের ক্ষেত্রে সিমেনকে কালেকশন করা হয় বাই মাস্টারবেশন। এটা মেকানিক্যাল প্রসেসে পুরুষরা তাদের সিমেনকে ডিসচার্জ করতে পারে এবং সিমেন কিপ ইন সেন্ট্রিফিউজ, সেটাকে সেন্ট্রিফিউজ যন্ত্রে রাখা হয় এবং সেপারেট দ্য স্পার্ম। কারণ সিমেনের মধ্যে ফ্লুইড থাকে, স্পার্ম থাকে, তাহলে সেটাকে ঘোরাতে হবে এবং তার ফলে শুধুমাত্র শুক্রাণুকে নেব এবং কিপ দ্য স্পার্ম ইন দ্য ইনকিউবেটরের মধ্যে রাখা হয় 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 30 থেকে 60 মিনিট। এবার কি করব? ইনভিট্রো ফার্টিলাইজেশন। এই যে স্পার্ম আর ওভামের কালেকশন আমরা পেয়ে গেলাম। একটা স্টেরাইল কালচার মিডিয়াম, যেখানে কোনো জীবাণু নেই, সেখানে স্পার্ম আর ওভাম অ্যালাউড ফর ফার্টিলাইজেশন। স্পার্ম আর ওভামকে দিয়ে দিলাম। কি পরিমাণে দিতে হবে? 10 মাইক্রোলিটার থেকে 1 মিলিলিটার কালচার মিডিয়াম কন্টেনিং দ্য ওভাম, ঠিক আছে? আবার 10,000 থেকে 50,000 স্পার্ম এখানে দিতে হবে, ঠিক আছে? এবার দেখ এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। তাহলে কি হচ্ছে? স্পার্ম আর এগ মিলে কি তৈরি করছে? জাইগোট থেকে ব্লাস্টোসিস্ট। সো ফার্টিলাইজড ওভাম কেপ্ট ইন দ্য কালচার মিডিয়াম, এবং এই ফার্টিলাইজড ওভামকে কালচার মিডিয়ামে রাখা হলো। উইদিন দ্য 2 ডেজ, 2 দিনের মধ্যে 2 থেকে 4টে সেলযুক্ত প্রো এমব্রায় তৈরি হয় এবং 5 দিনের মধ্যে 16 সেলড ব্লাস্টোসিস্ট তৈরি হয়, ঠিক আছে? 5 দিন পরে এবার কি করব আমরা? এরপরে দেখো 5 দিন পরে এমব্রায় ট্রান্সফার। সো রেসিপিয়েন্ট অর দ্য সারোগেট মাদার, এবার হয়তো কোনো মায়ের হয়তো সে হয়তো ফিমেলকে ক্যারি করতে চাইছে না, মানে তার এমব্রায়কে ক্যারি করতে চাইছে না, তখন কিছু ভাড়াটে মা পাওয়া যায়। তো সেই সারোগেট মাদারের মধ্যে এই এমব্রায়কে আমরা ইনজেক্ট করে দেব উইথ প্রোজেস্টেরন অ্যান্ড দ্য ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দিয়ে। তাহলে কেন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দেব? কারণ সারোগেট মাদার তো এখন তো প্রেগনেন্সির জন্য প্রিপেয়ার্ড নয়, তাহলে তাকে প্রিপারেশন করার জন্য প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন দিয়ে দেব। যদি প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন যদি আমরা দিয়ে দিই তাহলে তার এন্ডোমেট্রিয়াম বিকাম সুইটেবল, তার এন্ডোমেট্রিয়াম তখন সুইটেবল হয়ে যাবে ফর ইমপ্ল্যান্টেশন। এবার কি হবে? উইথ দ্য হেল্প অফ দ্য ক্যাথেটারের সাহায্যে এমব্রায়োকে ইউটেরাসের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো এই রকম প্রসেসে প্রধানত আমরা টেস্ট টিউব বেবি তৈরি করি। দেখ প্রথম যে টেস্ট টিউব বেবি ছিল লুইজে ব্রাউন। কবে তৈরি করা হয়েছিল? 1978 সালে 25শে জুলাই। মাদার ছিলেন লেসলি ব্রাউন এবং ডক্টর যিনি ছিলেন তিনি হচ্ছেন প্যাট্রিক স্টেপটো এবং রবার্ট এডওয়ার্ড, ঠিক আছে? তো এই আবিষ্কারের জন্য তাদেরকে 2010 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। প্রথম টেস্ট টিউব বেবি তাহলে কে ছিল? লুইজে ব্রাউন। তার মায়ের নাম কি ছিল? লেসলি ব্রাউন। ডক্টর কারা ছিলেন? প্যাট্রিক স্টেপটো এবং রবার্ট এডওয়ার্ড, যারা 2010 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ভারতবর্ষের প্রথম টেস্ট টিউব বেবি, এমনকি এশিয়ারও, তাহলে এশিয়া সহ সমগ্র ভারতের প্রথম টেস্ট টিউব বেবি যিনি, তো তিনি হচ্ছেন দুর্গা।
তখন নাম দেওয়া হয়েছিল দুর্গা, এখন তাকে বলা হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল। কি বলা হচ্ছে? কানুপ্রিয়া আগরওয়াল। কবে তৈরি করা হয়েছিল? 1978 সালের 3 অক্টোবর। ডক্টর কে ছিলেন? সুভাষ মুখোপাধ্যায়। ডক্টর কে ছিলেন? সুভাষ মুখোপাধ্যায়। ঠিক আছে, তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এবার আমরা দেখব ইন ভিভো ফার্টিলাইজেশন। দেখ, ফিউশন অফ দ্য গ্যামেট উইদিন দ্য ফিমেল বডি। ফিমেল বডির ভেতরেই যখন এই গ্যামেটের ফিউশন করা হয় সেটাই ইন ভিভো ফার্টিলাইজেশন। তো এটা করার জন্য দুটো টেকনিক আছে, একটা হচ্ছে GIFT আর একটা হচ্ছে AI। GIFT মানে কি? গ্যামেট। অবভিয়াসলি গ্যামেটকে ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, দ্য ট্রান্সফার অফ অ্যান ওভাম কালেক্টেড ফ্রম দ্য ডোনর ইন্টু দ্য ফ্যালোপিয়ান টিউব অফ দ্য অ্যানাদার। এখানে কি করছি আমরা? ওভামকে বা ডিম্বাণুকে ফ্যালোপিয়ান টিউব এর মধ্যে দিয়ে দিচ্ছি, যার থেকে কালেকশন করছি অন্য মেয়ের দেহতে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি। লেটার দ্য ফার্টিলাইজেশন অ্যান্ড দ্য এমব্রায়ো ডেভেলপমেন্ট সিন ইনসাইড দ্য বডি। সুতরাং GIFT প্রধানত ইন ভিভো ফার্টিলাইজেশনের একটা প্রসেস। আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মানে কি? ইফ দ্য মেল হ্যাজ দ্য লো স্পার্ম কাউন্ট অর আনএবল টু ইনসেমিনেট দ্য ফিমেল ন্যাচারালি। মেলের যদি স্পার্ম কাউন্ট লো হয় অথবা সিমেনকে সে যদি ফিমেল দেহের মধ্যে প্রবেশ করাতে না পারে, তখন কি হবে? সিমেনকে আর্টিফিশিয়ালি ইন্ট্রোডিউসড, সিমেনকে তখন আর্টিফিশিয়ালি ফিমেল বডির মধ্যে দেওয়া হয় ইনটু দ্য ভ্যাজাইনা। তো এটাকেই আমরা বলবো ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। ঠিক আছে, এবার দেখ, এতক্ষণ আমরা যে টেকনিক দেখলাম, অল টেকনিক্স রিকোয়ার্ড দ্য স্পেশালাইজড প্রফেশনালস। এতক্ষণ আমরা যে টেকনিক দেখলাম সমস্ত টেকনিক কিন্তু স্পেশাল প্রফেশনাল দিয়ে করতে হবে। ইনস্ট্রুমেন্টস আর এক্সপেন্সিভ। এই যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা ইউজ করছি সেগুলো প্রচুর দামি দামি ইনস্ট্রুমেন্ট। সো দিস টেকনিক প্রেজেন্টলি অ্যাভেলেবেল ইন ভেরি ফিউ কান্ট্রি। সেই জন্য এই সমস্ত টেকনিকগুলো কেবলমাত্র কিছু দেশেতেই আছে। সো দেয়ার বেনিফিটস অলসো অ্যাফোর্ডেবল অনলি এ লিমিটেড নাম্বার অফ দ্য পিপল। ইন্ডিয়া হ্যাজ মেনি অরফেন্ড অ্যান্ড দ্য ডেস্টিটিউট চাইল্ড। তাহলে ভারতবর্ষে অনেক অনাথ শিশু আছে। ঠিক আছে, আবার ল পারমিট দ্য লিগাল অ্যাডপশন। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী সেই অনাথ শিশুদেরকে আমরা প্রতিপালন করতে পারি। আমাদের সন্তান নেই তো কি হয়েছে, আমরা সেই সব অনাথ শিশুদেরকে প্রতিপালন করতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমাদের যে চ্যাপ্টার আছে রিপ্রোডাক্টিভ হেলথ এবং ডিজিজ, টোটাল অংশটা কমপ্লিট করলাম। সুতরাং ক্লাস 12-এর যে প্রথম যে ইউনিট আছে, প্রথম ইউনিট বলতে আই মিন টোটাল সিলেবাসের এটা হচ্ছে ইউনিট 6 আর কি। আর তোমাদের যেটা সেটা প্রথম যে অংশটা আছে, অর্থাৎ এনজিওস্পার্মের যে রিপ্রোডাকশন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তার সঙ্গে সঙ্গে আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গ্যান সেটা যেমন পড়ালাম এবং রিপ্রোডাক্টিভ হেলথও পড়ালাম। যে নোটস যেগুলো করা আছে একদম টোটালি NCERT বেসড নোটস করা আছে। কিছু কিছু অংশ হয়তো এক্সট্রা দেওয়া আছে, নিটেতে অনেক সময় কিছু ডিফিকাল্ট কোশ্চেন আসে। সুতরাং টোটাল অংশটা পড়বি, দেখবি কোনো রকম সমস্যা হবে না। এরপরে গ্যারেন্টি দিচ্ছি যে যে কোনো MCQ তুমি যদি দেখো প্রি YQ তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। এরপরে আমরা শুরু করব জেনেটিক্স, মলিকুলার বায়োলজি এবং ইভলিউশন, যেটা একটা হিউজ একটা অংশ। জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, ইভলিউশন শুরু করব। আর এই যে নোট 3টে যেটা প্রোভাইড করলাম, এই 3টে নোটস লিখে ফেলবে। যেমন আজকে আমি পড়াচ্ছি, আজকেই নোটটা পুরো দেখে দেখে লিখে ফেলবে, আজকে বা সময় নিয়ে এই সামনের সপ্তাহে। তারপরে আবার নেক্সট উইকে আবার নতুন ক্লাস যখন শুরু করবে তার মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, না হলে সায়েন্সে এমন থাকে যে ক্রমশ প্রেসার চেপে চেপে বসবে। যত পড়া আমরা বাকি রাখবো তত কি হবে, সেগুলো চাপ দেবে। ঠিক আছে, তো সেই জন্য কোনো পড়া বাকি থাকলে হবে না, বা কোনো কাজ কিন্তু বাকি রাখলে হবে না। যেমন এই সপ্তাহে আমি এটা পড়ালাম রিপ্রোডাক্টিভ হেলথ, এই সপ্তাহেই তুমি টোটালটা লিখে ফেলবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত। এবার প্রি YQ তোমরা প্র্যাকটিস করবে, যে কোনো বই থেকে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।